আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু এই মুহূর্তে, এবং আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে, তার ঘটনা শোনা যাও। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি, আমিও অধীর আগ্রহে বসে আছি। চলুন সরাসরি চলে যাই তার কাছে। জি বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাস ভাই। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। আর এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা তখন নাকি আপনার দেশ বিভাগের আগে একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। জি, তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়, এবং যে কাহিনী বলেছে তার দাদা সে সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। যে এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার দাদা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিংহে আসে, তার কলকাতার জব ছেড়ে চাকরি ছেড়ে তিনি চাকরি করতেন আর কি। তো সে সময়টা আর কি ওই জায়গাটা কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, যে তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলতে, এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটা তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি, এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন অ্যান্ড সব কিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরও কিছু মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরও কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে সব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, জি, বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। জি, সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, মানে খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সে সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে সে চলে আসে এদিকে বিভিন্নভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, বা আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। জি, তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে আরো সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি? তো বলে যে ফ্রেন্ড, আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে একটু ডাকতো রুমের বাইরে, মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমায় যেত, ঘর বাড়ি অন্ধকার, তখন মনে হচ্ছে কেউ আমাকে ডাকতেছে নাম ধরে যখন ডাকতো। তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে তখন আমি মনে করছি যে এই বাড়ি তার কেউ আছে যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কেন পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমনভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকে যেরকম সেরকম না, সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নেই, হুটহাট, মানে চারিদিক কেমন মানে আপনার শুনশান নীরবতা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে।
তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়, উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না। চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটা থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে সে একদিন শুনতে পায় তার জেঠি, যে তার যে জেঠি যাকে ডাকছে যে বাইরে এসে, এবং 2 বা 3 বার করে ডাকছে, এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে আপনার রাস্তা করে গেটের বাইরে আসে। এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে। জি, ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে, সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে, নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, এবং বেশ একটা মানে ইসের মতো করিডোর টাইপের সিঁড়ি, এবং ওই নিচে যে জেঠি দাঁড়িয়ে আছে লণ্ঠন নিয়ে, সেটার আলো মানে কেঁপে কেঁপে আসছে উপরে, বেশ মানে একটা হরিবল একটা জিনিস। তো উনি তারপরও কিছু চিন্তা করে উনি পেছনে পেছনে যায়। তো যাওয়ার পরে দেখে যে একটা দরজা, ওই দরজার সামনে তিনি যখন দাঁড়ায়, জেঠিও দাঁড়ায় আছে, এবং দেখে যে ওখানে যে একটা শব্দ আসছে লাইক ভেতর থেকে, লাইক হুম হুম, মানে বেশ একটা মানে বেশ গম্ভীর একটা গর্জনের মতো আসছে, কোনো প্রাণী যদি গজরাতে থাকে এরকম জি এরকম একটা শব্দ আসছে। তো উনি বেশ ভয় পেয়ে যায়, কারণ ওই বদ্ধ জায়গা থেকে যে গর্জনটা আসে ওনার কাছে বেশ ভয় লাগে। এবং এই পর্যায়ে দেখে ফট করে ওই আলো লণ্ঠন যে থাকে জেঠির হাতে, সেটা নিভে গেছে। আচ্ছা, তো উনি ডাকতে থাকে জেঠিমা জেঠিমা এরকম করে ডাকে, দেখে কোনো সাড়া নেই, এবং ওই গর্জন যেটা হচ্ছে, গর্জনটা আরো লাউডার হচ্ছে ওই জায়গায়। আচ্ছা, উনি ব্যাক করে আসতে যায়, ব্যাক করে আসতে যায় দেখে দরজা লাগানো, মানে যে সিঁড়ির গোড়ায় যে দরজাটা সেটা লাগানো। তো উনি অনেক দরজা নক করে চিৎকার করে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ আসতেছে না। এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে হয় মাথার মধ্যে কিছু আসতেছে, এবং মনে হচ্ছে যে কোনো একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায় ফেলে। তো ওনার কতক্ষণ জ্ঞান হারানো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে খাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে সবাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না, বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন কোনো, আপনাকে আমরা এখানেই পাইছি ভিতরে সিঁড়ির গোড়ায়, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন। তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে, নর্মালি বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালাপোড়া করতে করতে প্রচন্ড মনে গায়ে কেউ আগুন ধরায় দিচ্ছে, এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। তখন উনি দেখে যে এখানে তো ওনার কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলো আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছে। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। তো বন্ধু যেটা করে, ওনাকে রেখে ওর দাদার ফ্রেন্ড যে সে একটু মানে ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে মানে কি ঘটনা এরকম, কেন ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমে যায়, কিন্তু দরজাটা তালা মারা, দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু হয়েছিল আপনি কি রেখে, বলকে না কিভাবে, এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব। তখন বলে যে এটার নিচে কি আছে, দরজা বলে এটার নিচে কি আছে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর মানে তারও দাদাদের সময়কার জিনিস, এখানে টর্চার সেলও আছে নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হতো যেত। তারপর ওখানকার আপনার ওই ওদের যে নাচের নৃত্যশালা বলরুম যেটা, ওইটাও আছে ওখানে, বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। জি, তো ওনার বন্ধুর খুব কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে, উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারবেন, বলে না এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারেন। তো উনি যান ম্যানেজারের সাথে, অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো মানে আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে, তো এক জায়গায় ওই বসে ছোট্ট একটা দোকান, ওখানে সেখানে ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরের গ্রামের একটা এসে গুড়ের চা খাচ্ছে আর কি। তো এই সময় ওই বাসার একজন ভৃত্য, যে খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই। যে উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলবো, বলে যে আমি ওই বাবুর ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে।
তো বলতেছে কি ব্যাপার, বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন। আচ্ছা। তো সম্ভবত ওনার জেঠিমা অনেক জানে, মানে জাদুটোনা জানে, ওগুলো জাদুটোনা করছে। আর ওই যে যে আপনি যে রুমে ঢুকতে চান, যেখানে ঢুকতে মানে উনি যে ভয় পাইছে বলতেছে, ওখানে কিন্তু উনি আসলেও ঢুকছে, কারণ ওইখানে কিন্তু ঢুকে ওনার জেঠিমা মাঝে মাঝে আপনাকে মিথ্যা বলছে যে ওখানে ঢুকে না। বলে কিন্তু বলে আপনি আমাকে কেন বলে দিচ্ছেন এগুলা? বলে আমি ওনার ভালো চাই, উনি তো এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই জানে না, উনি আসছে ওনার হিস্সা নিয়ে যেতে এখান থেকে, আর তো কিছু না। কিন্তু এখানে এরকম হয়, ওইখানে একসময় ওখানে অত্যাচার করতে ওখানে বাঘ পালতো উনি, একদম অন্ধকার কুঠুরির মধ্যে বাঘ রাখতো উনি, এবং ওই বাঘের মুখে ওনার যাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া যাওয়া করতো ঠেলে দিত, বাঘের মুখে ঠেলে দিত উনি। আচ্ছা। এছাড়াও অনেক টর্চার সেল ছিল, নর্তকীদেরকেও ঠেলে দিত, এরকম ব্যাপারটা করা আছে। তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার, বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে, আপনি চাইলে যেয়ে দেখতে পারেন ওখানে কি আছে। তো ওনার বন্ধু যেটা থাকে উনি খুব মানে করে ম্যানেজারের যে রুমটা থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করে এসে উনি ওই যে রুম খুলে ঢুকে নিচে যে দেখে আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ, পায়ের ছাপ, মানে ধুলার মধ্যে পায়ের ছাপ যে মানে, এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে, যে এরকম একটা ব্যবস্থা আছে। তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে দিতে পারবে না, উনি ঢুকে যে ওই রুমগুলো দেখে, রুমগুলো দেখে আসার পরে উনি চুপচাপ চাবি রেখে চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে। তো যেটা হয় রাত্রেবেলা ওই দিন রাতে আর কি, উনি ঘুমাচ্ছেন, উনি ওই রকম শব্দ পান যে ওনার গেটকে নক করতেছেন, জি। তো উনি ওই নক শুনে উনি উঠে আস্তে করে ফলো করে আসেন। কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে আসলে কোনো না আর কি, মানে ওই চাচি বা কেউ করেননি, ওই রুম নক করছে কাজের লোকটা, এবং ওনাকে আস্তে ফিসফিস করে বলেন যে ওই যে দেখেন। তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে জেঠি থাকে, উনি হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে। তো উনি ওটার সাথে ফলো করে ঢুকে ভিতরে আস্তে ওই জেঠি যায়, উনি আস্তে করে পা টিপে দিবে ওখানে যান। যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো মানে পাটছে নিমছে এরকম কিছু আর কি। তো উনি যে আস্তে করে উকি দেন, ওখানে উকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো, ছোট্ট একটা অগ্নিকুণ্ড, সেখানে ওই জেঠি কি দিচ্ছে এবং উনি মন্ত্র করতেছেন। এবং ওই পাশে মানে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়ামূর্তির মতো আছে, তাদেরকে দেখা যায় না, বোঝা যায় না, বাট বোঝা যায় কিছু ছায়ামূর্তির মতো দাঁড়ানো এখানে। তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল জিনিসটা, যে জেঠির যে রূপটা ছিল সেখানে সেটাও বেশ ভয়াবহ, চুল খোলা, এবং উনি বেশ ভয় পেয়ে যান ওটা দেখে। উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে উঠে আসেন, ওখানে আর থাকেন না, এবং এসে দেখেন বন্ধুর কাছে, দেখে বন্ধুর সারা শরীর হিম হয়ে গেছে, মানে ঠান্ডা। তো উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেপটেপ চাদর ছিল তা দিয়ে ঠেকে দেন, দেখে উনি ওই রাতে ওখানেই বন্ধুর সাথে ঘুমায় যান। এখন পরদিন উনি যে দেখেন সবকিছু ঠিকঠাক, উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে। তো সবকিছু মোটামুটি রেডি হয়। শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে, বলে যে আজকে তো আপনাদের বেরোতে পারতেছেন না, আপনাদের কালকে যেতে হবে, আজকে যাওয়া সম্ভব না বাসার থেকে। তো উনি একটু হতাশ হন, উনি মনে করছিল যেটা থেকে আমি পালিয়ে গেলেই মনে হয় ভালো, আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো। তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, ওই দিন রাতে বন্ধু রুমে ঘুমান নাই, নিজের রুমে ঘুমাইছে। তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাশ দিয়ে কিছু এরকম ছায়ামূর্তি ঘুরতেছে, বেশ লম্বা ছায়ামূর্তি ঘুরতেছে। আর ওনার ঠিক মাথার কাছে ওই জেঠি, কিন্তু অন্ধকারের মধ্যে, উনি বুঝতেছে একে, বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস, ওকে তো যেতে দিব না, আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে চাস তুই চলে যা এখান থেকে। তো এটা ওনাকে বলার পর উনি মানে ঘুমের মতো তন্দ্রার মতো ছিল, উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে। বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায়। তো উনি ইসের সাথে কথা বলে পরদিন সকালে উঠে ওই যে ভৃত্যটা ছিল তার সাথে তাকে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবা এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো, কিন্তু একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে। তো বলে যে আপনার ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে বের করে দেন, আমরা তো এখানে সমস্যা করব। এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই একটা পথ বলে যে এদিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবেন, একটু চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন। কিন্তু এই পথটা সোজাসুজি এদিক দিয়ে যায়নি, এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে গেছে। তো উনি ওদিক থেকে বের হন সকালবেলা, ওরকম কথা বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে। যেতে রাস্তার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি, বিকালের মতো হয়ে যায়। তো তখন উনি আবার ভয় পায় যে যদি
কোনো ক্ষতি হয় বা কিছু, এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পোড়া করতেছে, অনেক কিছু এরকম হচ্ছে। তো উনি ঘুরতে 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 উনি মানে দিশা পায় না কি করবে, আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে। তো ওইখানে দেখে যে খুঁজে দেখে তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন। তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনার ধর্মের না, কিন্তু আমাকে একটু হেল্প করেন। কি বলে যে এরকম আমার বন্ধু এরকম একটু সমস্যায় পড়ছে, সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি বা নাকি এটা বলেন না, বলে যে এরকম সমস্যায় পড়ছে, তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এই সেই। তো মৌলানা সাহেব বলে অবশ্য বলে আপনি কি আমার সাহায্য করবেন? তো বলে যে হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল, মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটা ছিল, মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব যেতে চাইতো না আর কি। তো মৌলানা সাহেব বলে অবশ্যই করবো, আপনি আপনার বন্ধুকে বসান। উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসায়, বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন, একটা এরকম মটকির মধ্যে পানি নিয়ে আসেন, বলে যে এটা হচ্ছে বড়ই পাতার পানি, বড়ই পাতা ভিজানো, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয়, বড়ই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি। তো বড়ই পাতার গুণ অনেক, তো এটা দিয়ে তাকে আপনি গোসল করান, আপনার বন্ধুকে গোসল করান। তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরো নেদায় গেছে বন্ধুটা, ওই যে ঈশার দাদা। তো ওনাকে ওইটা দিয়ে গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে দিয়েছিল এবং ওই জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ইচ্ছে ছিল। তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন, উনি করে জিনকে সরায় দেন এবং তার শর্তই থাকে, বলে যে তুমি একজন মানুষ, সে যেটাই হোক সে মানুষ, তুমি তাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে বিশ্বাসী মানুষ, সে সৃষ্টিকর্তা থেকে বিশ্বাস করে, অনেক কিছু বলে তারপর থেকে সরায় দেয়। এবং তাকে বলেন যখন জিনিসটা শেষ হয়, ওনার প্রসিজার শেষ হয়ে যায়, তখন বন্ধুকে বলেন যে আপনি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আপনাকে, তো আপনার অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা, বাট আপনাকে আমি পানি দিতে পারি, এই পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন। আর অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন, আপনার বন্ধু বিশ্বাসী, এটা আমি জানি, বুঝতে পারছি, তাকে দেখি সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে। এবং এই জিনিসটা শেষে আরো আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এই দিকেই ফোকাস থাকে সবসময়, পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কথা মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে শেষে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিছে, ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না। এবং পরবর্তীতে উনি মানে অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন এবং বিশ্বাসী একজন ধার্মিক হয়ে যান। এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলো আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে। এটাই ছিল কাহিনী আসলে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসছি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরিয়ান মাহমুদ। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। ঘটনাটি খুবই স্পর্শকাতর, যার কারণে ওনার ইউনিয়ন এবং গ্রামের নামটি আমরা বলছি না। উনি বর্তমানে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় রয়েছেন, ওখানে ওনাদের প্রেসের ব্যবসা রয়েছে। 2023 সালের নভেম্বর মাসের 27 তারিখ ওনার ভাগ্নির মুখে ভাতের অনুষ্ঠান থেকে উনি ফিরছিলেন সিএনজিতে করে। সিএনজিটা যখন মানিকগঞ্জের সিংড়ার রোডে রয়েছে, হঠাৎ করেই ওনার কাছে মনে হয় যে ওনার দমটা আটকে যাচ্ছে। ওনার আগে থেকে গ্যাস্ট্রিকের কিছুটা সমস্যা ছিল, যার কারণে উনি মনে করেছিলেন যে অনুষ্ঠানে তো অনেক কিছুই খেয়েছেন, এর ফলে হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যাটা আবার মাথাছাড়া দিয়ে উঠেছে। উনি খাবারের আগে আবার গ্যাস্ট্রিকের ওষুধও খান নাই, উনি এটাই মনে করেছিলেন। কিন্তু না, ওনার ধারণাটা আসলে ভুল ছিল। যখন ওনাদের সিএনজিটা হেমায়েতপুরের একটু আগে এসেছে, তখন উনি এমন কষ্ট এবং যন্ত্রণা ফিল করতে থাকেন যে উনি সিএনজিটা থামিয়ে রাস্তার পাশে শুয়ে পড়েন। ওনার শুধু শ্বাস প্রশ্বাসটা অনেক কষ্টে চলছিল, উনি অনেক কষ্টে টেনে শ্বাস নিচ্ছিলেন, আবার সেই শ্বাসটাও অনেক কষ্টে ছাড়ছিলেন। এই যে কি কষ্ট! ওনার শরীরে অক্সিজেনের প্রয়োজন,
অথচ উনি নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস নিতে পারছিলেন না। এমনটা না যে ওনার সর্দি কাশি হয়েছে যার কারণে এই সমস্যা হচ্ছে। তাহলে কেন এই সমস্যা? ওনার সাথে যে যাত্রী ভাইরা ছিলেন তারাও এই বিষয়টা দেখে ওনাদের মধ্যে একজন অ্যাসিডিটির একটি ওষুধ ওনাকে খাওয়ান। এরপরে দোয়া পরে ওনাকে ফু দেওয়া হয়। এরপর উনি একটু ভালো বোধ করেন। অনেক কষ্টে বাসায় আসেন উনি। বাসায় আসার পর আবার ওই শ্বাস প্রশ্বাসের সমস্যাটা শুরু হয়ে যায়। তবে ওই যে সিএনজিতে থাকা অবস্থায় যেরকম তীব্র ছিল ওরকম না। এরকম 1 সপ্তাহ চলতে থাকে, একটু একটু করে ভালোর দিকে যায়। 1 সপ্তাহ পর আবার অবস্থা খারাপ হয়ে গেল আর কি। পুরান ঢাকার মডার্ন হসপিটালে উনি যান। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো হয়। পরীক্ষার যে রিপোর্ট, এই রিপোর্ট দেখার পর ডাক্তার বলেন যে ওনার নাকি অ্যাজমা হয়েছে। অ্যাজমার যে ওষুধ সেগুলো দেওয়া হয়, সেগুলো উনি খাচ্ছিলেন। তবে কোনো ধরনের সুস্থতা উনি অনুভব করছিলেন না। একটা মানুষের যতটুকু শ্বাস নেওয়া দরকার, এই পরিমাণ শ্বাস যদি কেউ নিতে না পারে তাহলে কি রকম কষ্ট হতে পারে তা কিন্তু খুব সহজেই বোঝা যায়। এটা আমরা বুঝতে পারি। আগের ডাক্তার দেখানোর পর কোনো ধরনের কোনো উন্নতি হচ্ছে না। উনি আর একটা হসপিটালে গিয়েছেন। ওই ডাক্তার তো রোগই ধরতে পারে না। অনেকগুলো টেস্ট দিয়েছে, আবার করা হয়। উনি বলে কই না তো, আপনার তো কোনো রোগ নাই। তাহলে ওনার সমস্যাটা কি? এই কয়েকদিন তো দেখা যাচ্ছে যে শুধু শারীরিক সমস্যার উপর দিয়ে যাচ্ছিল। আর এরপর থেকে শুরু হয় খারাপ খারাপ স্বপ্ন দেখা। তখন তো শীতের সিজন। উনি রুমের মধ্যে একদম ফুল স্পিডে ফ্যান চালাতেন, তারপরও ওনার শরীর থেকে অনেক ঘাম ঝরত। প্রথম যে স্বপ্নটা উনি দেখেন সেটা এমন ছিল যে উনি স্বপ্নে দেখছেন যে উনি নিজের বিছানায় শুয়ে আছেন, ওনার পাশে কেউ নাই। তবে উনি যে রুমটায় থাকতেন ওই রুমে ওনার এক ফুফাতো ভাই এবং ওনার আরেকটা ভাই থাকতো। উনি স্বপ্নে দেখছেন যে ওনার পায়ের সামনে 2টো অবয়ব আসলো, পরনে কালো কাপড়। কিন্তু কাফন কিভাবে একটি মানুষকে পরানো হয়, একটি মানুষকে কাফনে মোড়ানোর পর কেমন দেখা যায়, ওই রকম দেখা যাচ্ছে তাদেরকে। কালো কাপড় পরা, কিন্তু কাফনে পেঁচালে যেরকমটা হয় ওই রকম। মুখটা শুধু দেখা যাচ্ছে। তাদের চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে টর্চ লাইটের মতো জলজল করছে। চেহারাটা খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না। এরা ছিল 2 জন। এই 2 জন কি করে, এই আরিয়ান ভাইয়ের 2 পা ধরে হ্যাচকা টান দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে হিড় হিড় করে টেনে নিতে যাচ্ছে। এই টেনে নিতে নিতে নিয়ে যায় ওনাদের বাড়ির যে মেইন দরজা, ওইখানে। মেইন দরজায় আসার পর হুট করে ওনার পাটা ছেড়ে দেয়। এরপরে অবয়ব দুটো হাওয়ায় মিলিয়ে যায়। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখেন যে উনি তো ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যেই স্বপ্ন দেখেছেন, কিন্তু উনি আছেন ওনাদের মেইন দরজার সামনে পড়ে। উনি তো প্রচন্ড ভয় পান, চিৎকার করে ওনার আম্মুকে ডাক দেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত কাটায় কাটায় 3টা বাজে। ওনার আম্মু তো চলে আসেন, এসে দেখেন যে উনি দরজার সামনে পড়ে আছেন। বলে, কি রে আরিয়ান, তুই এখানে কেন, দরজার সামনে কেন? ওই সময় উনি কিছু বলেন নাই। উনি বলেন যে দুঃস্বপ্ন দেখেছি, তারপর দেখি আমি এখানে। ওনার মা চিন্তা করেছেন যে হয়তো বা ঘুমের ঘরে কোনো কারণে উঠে ওয়াশরুমে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে, এরপর মাথা ঘুরে পড়ে গেছে, এরকমটা কিছু হতে পারে, কারণ উনি তো এমনিতেও একটু অসুস্থ ছিলেন আর কি। তো ওই রাত্রে ওনার মা আর ওনাকে একা ছাড়েন নাই, সারা রাত ওনার মা ওনার পাশেই ছিলেন। এরপর থেকে ওনার কাছে মনে হতো যে ওনার চতুর্দিকে মনে হচ্ছে আগুন জ্বলছে। চতুর্দিকে আগুন জ্বললে আগুনের এক ধরনের তাপ কিন্তু অনুভূত হয়। ওনার কাছে মনে হতো ওনার চতুর্দিকে এরকম তাপ আছে যেটা ওনার শরীরে এসে লাগছে। অথচ সময়টা কিন্তু শীতকাল, ডিসেম্বর মাস চলে এসেছে। ডিসেম্বর মাসে তো শীতই থাকে। আর পরের রাত্রেও উনি সেম স্বপ্নটা আবার দেখেন। তবে ওই রাত্রে উনি যে ওই মেইন দরজার কাছে চলে গেছেন বিষয়টা এরকম না, বিছানাতেই ছিলেন। তবে এই 2টা স্বপ্ন ওই সময়ও বাসার কাউকে উনি বলেন নাই। তবে তৃতীয় রাত্রে যেই স্বপ্নটা ছিল সেটা অন্যরকম ছিল। উনি স্বপ্নে দেখেন যে ওনার এক কাকা, যিনি 2022 সালে মারা গেছেন, মানে এই ঘটনা শুরু হওয়ার 1 বছর আগে উনি মারা গিয়েছিলেন আর কি। তো উনি স্বপ্নে দেখেন যে ওই কাকার সাথে একটি ট্রাকে আরিয়ান ভাই বসে আছেন। এই ট্রাকটি ছিল হচ্ছে লাশবাহী একটি ট্রাক, যে ট্রাকে লাশ রয়েছে। এই কাকার লাশটাও একটা ট্রাকে করে নাকি আনা হয়েছিল। মনে হচ্ছিল এটাই সেই ট্রাক।
কাকা ট্রাকের যে ড্রাইভিং সিট, এই ট্রাকের ড্রাইভিং সিটে বসে আছেন। কাকা বলছে যে চলো ভাতিজা যাওয়া যাক। উনিও স্বপ্নের মধ্যে বলছেন যে চলেন চাচা। তখন ট্রাকটি ওই কাকা চালানো শুরু করে। ঠিক সেই মুহূর্তে ওরা ঘুম ভেঙে যায়। তখন উনি ওনার বালিশের পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে দেখার চেষ্টা করেন যে কয়টা বাজে। উনি দেখেন যে মোবাইলের স্ক্রিনে ঠিক 3টা বাজে। 3টা 1ও না 2ও না, যেটা কয়েক রাত আগেও ঘটেছিল। উনি দরজার সামনে পড়ে যাওয়ার পর ঘড়ির দিকে তাকিয়েছেন, দেখেন ঠিক কাটায় কাটায় 3টা বাজে। আসলে ব্যাপারটা কি, এই 3টার সময় কেন এই সমস্যাটা হচ্ছে? এরপর মূলত উনি ওনার আব্বু আম্মুকে সব কথা খুলে বলেন যে কি কি স্বপ্ন উনি দেখছেন। তো ওনারা বলেন যে কয়েকটা দিন একটু দোয়া কালাম পড়ে শরীরটা বন্ধ করে এর মধ্যে আর একটা ব্যাপার হলো যে উনি যেই রাত্রের স্বপ্নটা দেখেন ওনার কাকার সাথে, এই যে ট্রাকে যাওয়ার একটা স্বপ্ন, এরপরে যে শুক্রবার আসবে, এই শুক্রবারে আবার ওই কাকার দোয়ার অনুষ্ঠান ছিল। ওই দোয়ার অনুষ্ঠানে একজন বৃদ্ধা মহিলার আসার কথা রয়েছে, যিনি খুব ভালো জড়িবুটির চিকিৎসা দেন, বিশেষ করে জাদুটোনা সংক্রান্ত যে সমস্ত রোগবালাই হয় আর কি, এইটার গাছগাছটার কিছু চিকিৎসা উনি দিতে পারেন। অনেক ভালো নাকি এই বিষয়ে উনি পারদর্শী। তখন তার আব্বা আম্মা বলেন যে ওখানে ওই বয়স্ক ভদ্র মহিলা আসবেন, উনি ভালো কবিরাজ, দেখি ওনাকে তোকে দেখাবো, আপাতত দোয়া দুরুদ পরে ঘুমা। তো এরপর থেকে তো উনি দোয়া দুরুদ পরে শরীর বন্ধ করে ঘুমান। স্বপ্নে উনি এই জিনিসটা দেখা কয়েকদিনের জন্য আসলে আর দেখছিলেন না আর কি। কিন্তু আর একটা মারাত্মক শারীরিক সমস্যা হয়ে যায়, যেটা খুব গুরুতর। সেটা হচ্ছে যে উনি যখন ওয়াশরুমে যান তখন ওনার জল বিয়োগ করতে প্রচণ্ড অসুবিধা হয়। যথেষ্ট প্রেসার থাকার পরও উনি সেটা করতে পারছিলেন না। এটা খুবই মারাত্মক একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে দাঁড়ায় ওনার জন্য। খুব কষ্টে কয়েকটা রাত দিন উনি পার করেছেন। এরপর ওই যে কাকার যে দোয়ার অনুষ্ঠান ছিল ওখানে ওনারা যান। তখন ওনার নানির এক আত্মীয় কবিরাজ, যে বৃদ্ধা মহিলার কথা আমরা শুরুতে বলেছি, তার বয়স প্রায় 70-এর কাছাকাছি হবে। তো ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয় এই আরিয়ান ভাইকে, উনি দেখার পর বলছেন যে দাঁড়াও, ওর উপর আমি একটু হাত চালান দিয়ে নিই। তো উনি হাত চালান দেন, বারবার ওনার হাতটা এই আরিয়ান ভাইয়ের পেটের উপরে চলে আসে। তখন ওই বৃদ্ধা মহিলা বললেন যে কিছুটা বুঝতে পেরেছি, এখন আমাকে আর কিছু বুঝতে হবে, দেখি আমি আমার জিনের সাথে একটু কথা বলি, আসলে ব্যাপারটা কি, কি ধরনের চিকিৎসা এখন আমি ওকে দেব। এরপর উনি একটা নিরিবিলি ঘর চান। ওই সময় তো অনেক আত্মীয় স্বজন আসছেন, ওই সময় নিরিবিলি ঘর ম্যানেজ করাটা একটু টাফ হলেও একটা নিরিবিলি ঘর ওনার জন্য ব্যবস্থা করা হয়। উনি ওই ঘরে ঢুকে যান, কিছু সময় উনি সেখানে থাকেন, এরপর বের হয়ে আসেন। ওনার জিনের সাথে কি কথা হয়েছে ওই সময় উনি বলেন নাই। তো উনি বের হয়ে এসেই এক গ্লাস দুধ এনে দিতে বলেন। তো এক গ্লাস দুধ এনে দেওয়া হয়। এরপর উনি আরও কিছু গাছগাছরা যেটা সংগ্রহ করার জন্য ঘর থেকে বেরিয়ে যান, যেটা খুব অ্যাভেলেবল আর কি। তো উনি কিছু গাছের পাতা এইগুলো নিয়ে আসেন, দ্রুত ওইটা পাটায় বাটতে বলেন। অল্প সময়ের মধ্যে সেটা বাটাও হয়ে যায়, আর ওই দুধের সাথে চামচ দিয়ে খুব ভালো করে উনি মিক্স করে ফেলেন। এরপর আরিয়ান ভাইকে বলেন যে বিসমিল্লাহ বলে খেয়ে নাও। আরিয়ান ভাই এটা খেলেন। খাওয়ার 5 মিনিট পর ওনার প্রচণ্ড বমির চাপ অনুভূত হতে থাকে। মনে হচ্ছে এমন বমি হবে যে শরীরের ভেতর থেকে ওনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গলা দিয়ে বের হয়ে আসার উপক্রম হবে, এমন একটা যন্ত্রণা ওনার ভিতরে অনুভূত হয় এবং পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। একটা পর্যায়ে উনি বমি করেন, গলা দিয়ে রক্ত বের হয়ে আসে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে একটা গাছের শেকড় বের হয়ে আসে, যেই শেকড়টা কিছু সুতা দিয়ে পেঁচানো ছিল, আর এক টুকরো মাংস বের হয়ে আসে। এরপর উনি কিছুটা সুস্থতা বোধ করেন, আর একটা রুমে নিয়ে যাওয়া হয়। এরপর ওই কবিরাজ যেই বিষয়টা বলেছেন তা শোনার পর সবাই খুব ভয় পেয়ে যান। বিষয়টা এরকম যে এই আরিয়ান ভাই, ওনারা হচ্ছেন 3 ভাই। উনি সবার ছোট, বড় ভাইয়ের বিয়ে হয়েছে 8 বছর, মেজো ভাই তখনও বিয়ে করেন নাই। আর ওনার যে বড় ভাই, উনি বিয়ে করার পর ওনার ওয়াইফ নিয়ে তো আব্বু আম্মুর সাথে থাকছিলেন। কোনো কারণে ওনার আব্বুর সাথে বেশ ঝগড়া হয়। তো ঝগড়ার পর
সামান্য একটা ইস্যুতেই ঝগড়া হয়, ঝগড়াটা অনেক বড় হয়ে যায়। এরপর ওনার ওয়াইফকে নিয়ে উনি চলে যান, আলাদা থাকেন, আলাদা বাড়িতে থাকেন। জানা যায় যে ওনার ওয়াইফের যে মা, মানে ওনার শাশুড়ি, উনি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন ওনার ভাইয়ের উপরে, যাতে করে উনি আলাদা হয়ে যান আর কি। এরপর ওই বৃদ্ধা মহিলা কবিরাজ উনি আরও কিছু তথ্য বলেন। সেটা হচ্ছে যে এই আরিয়ান ভাইকে ব্ল্যাক ম্যাজিক করেছে হচ্ছে এই আরিয়ান ভাইয়েরই বড় ভাইয়ের শাশুড়ি এবং তার মেয়ে, মানে আরিয়ান ভাইয়ের ভাবি। এরা প্রত্যেকেই এই বিষয়ের সাথে জড়িত, যদিও বা তার বড় ভাই এই বিষয়টা জানে না বা তিনি জড়িত নন। এটা করার একটা উদ্দেশ্য রয়েছে, তা হচ্ছে যে এই পরিবারে ভালো কিছু হোক, এটা কোনোভাবেই এই আরিয়ান ভাইয়ের বড় ভাইয়ের শাশুড়ি সেটা চান না, এমনকি সে বড় ভাইয়ের স্ত্রীও সেটা চায় না। এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে ওই যে আরিয়ান ভাইয়ের বড় ভাইয়ের শাশুড়ির এক নিকট আত্মীয়ের কাছ থেকে, সেও একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। এটা করা হয়েছে দুইভাবে, একটা হচ্ছে খাবারের সাথে, আর একটা হচ্ছে জিন চালান করে। দুইভাবে করার একটা কারণও রয়েছে, কারণ হচ্ছে মানুষ দোয়া দূরত পরে যদি শরীর বন্ধ করে রাখে তাহলে জিন কাছে আসতে পারবে না, কিন্তু শরীরের ভেতরে যেটা রয়েছে এটা তো কাজ করবে। কবিরাজ বলেন যে আরিয়ান ভাইকে এমন একটা জিনিস নাকি খাইয়ে দেওয়া হয়েছিল, এই শিকড়টা আস্তে আস্তে পেটের ভিতরে নাকি গাছ হয়ে যাবে এবং একটা সময় হঠাৎ করেই পেট ফেটে এই গাছটা বের হয়ে আরিয়ান ভাইয়ের মৃত্যু হবে। হাজার চিকিৎসাতেও এটার কোনো সমাধান হবে তো নাই, এমনকি এই যে গাছটা আস্তে আস্তে বড় হবে পেটের ভিতরে, এই গাছের কোনো অস্তিত্বই কোনো পরীক্ষা নিরীক্ষায় টের পাওয়া যাবে না। এমন ভয়ঙ্কর একটা ব্ল্যাক ম্যাজিক তার উপর করা হয়েছে। এখন কথা হলো যে এটা কিভাবে করা হলো। কবিরাজ আরিয়ান ভাইকে জিজ্ঞেস করেন যে বলো তো বাবা, তুমি কি ওই বাড়িতে গিয়ে কিছু খাইছিলা? আরিয়ান ভাই বলছেন যে হ্যাঁ, আমি তো 2-3 মাস আগে ওদের দিয়ে একটা জিনিস খাইছিলাম। ঘটনাটা কি? আরিয়ান ভাই বলেন যে কোনো একটা কারণে এলাকায় সারাদিন লোডশেডিং ছিল, এদিকে ওনার ফোনটা বন্ধ হয়ে গেছে, ফোনটা চার্জ দিতে হবে। এই কারণেই মূলত এই আরিয়ান ভাই ওনার এক শিষ্যকে নিয়ে বড় ভাইয়ের বাসায় গিয়েছিলেন যে ফোনটা একটু চার্জ দেবেন, বড় ভাইয়ের সাথে কথা বলবেন। এমনিতে উনি বড় ভাইয়ের বাসায় খুব একটা যান না, বছরে 1-2 বার যান, খুব দরকারি আর কি, এছাড়া যান না আর কি। চিন্তা করলেন যে বড় ভাইয়ের বাসায় যাই, ফোনটা চার্জ দিয়ে নিয়েছি, ওইখানে আবার মানে কারেন্ট আছে, যার কারণে চার্জ দেওয়াটা পসিবল হবে, এই জন্য গিয়েছেন। তো যাওয়ার পর ভাবি প্রথমে কলা মুড়ি এরপর খেতে দিয়েছেন, এরপরে বলছেন যে তোমাদের জন্য নুডলস বানাচ্ছি, নুডলস নিয়ে আসছি, তোমরা বসো। এরপর কি করলো, 3 বাটি নুডলস নিয়ে আসছে আর কি। নুডলস নিয়ে আসার পর একটা বাটিতে নুডলসের পরিমাণটা বেশি ছিল। তো আরিয়ান ভাই নুডলস খেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যার কারণে ওনার সাথে আরিফ নামে যেই সাগরেদটা আসছে, ওই বড় বাটি বলতে যেখানে নুডলসের পরিমাণ বেশি, এই বাটিটা উনি ওই আরিফকে দেন যে তুই এটা খা। আর দেখা গেল যে একটাতে চামচ নাই, বিশেষ করে একটা বড় বাটি ছিল, ওটাতে আবার চামচ নাই। তো ওই বাটিটা তো ওই আরিফকে দিয়েছে, অন্য একটা বাটি থেকে চামচ নিয়ে সেটা আবার ওই আরিফকে দিয়েছে। এরপর ভাবি যখন আর একটা চামচ নিয়ে আসছে, এসে দেখে যে ওই বাটিটা যেটাতে নুডলসের পরিমাণ বেশি সেটা আরিফ খাচ্ছে। তখন উনি এটা দেখে মুখ চোখ কালো করে ফেলেন এবং বলেন যে এই তুমি এই বাটি নুডলস খাচ্ছ কেন? দাও, এটা তো আরিয়ান খাবে, এটা আরিয়ানের জন্য আনছি। আরিয়ান তো অবাক যে খাচ্ছে একটা মানুষ, তার কাছ থেকে এই বাটি কেড়ে নিয়ে আবার আমাকে দিবে। তার ভাবি এই কাজটাই করেন, ওই ছোট বাটি বলতে যেটাতে নুডলসের পরিমাণ কম, ওইটা আবার ওই আরিফকে ধরাই দেন যে তুমি এটা খাও, আর যেটাতে নুডলসের পরিমাণ বেশি সেইটা আরিয়ান ভাইকে দেন। আরিয়ান ভাই সেটা খান, তবে ওনার কাছে একটু সন্দেহ লাগে যে এরকম আচরণ তো নর্মালি মানুষজন করে না। একজন একটা জিনিস খাওয়া শুরু করেছে, তার হাত থেকে সেটা নিয়ে আরেকজনকে দিয়ে দেবে, একই জিনিসই তো, সে নুডলসই তো, এমনটা না যে ওইখানে অন্য জিনিস বা অন্য খাবার রয়েছে। আর আরেকটা বাটি যেটা ছিল সেটা লোক দেখানোর জন্য উনি খাচ্ছেন আর কি। এই জিনিস খাওয়ার কয়েকদিন পরেই মূলত ওই যে ওনার ভাগ্নির যেই মুখে ভাত যে অনুষ্ঠানটা, এটাতে গিয়েছিলেন। আর ওখান থেকে ফেরার পরই সিএনজির মধ্যে উনি অসুস্থ হয়ে যান। তারপর থেকে এই সমস্যা শুরু। মূলত ওই সময়ে বাটির মধ্যে খুব একটা জটিল পদ্ধতি প্রয়োগ করে
এই শিকড়টা ওনার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই শিকড়টা ওই খাবারের ভেতরে থাকলেও সেটা নাকি দৃষ্টিগোচর হতো না, এটা একটা দৃষ্টি ভ্রম করে পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, যেটা মানুষ আসলে একবারে দেখতে পায় না। অদ্ভুত একটি ব্যাপার। তো যাই হোক, এটি খাওয়ার পরেই মূলত ওনার সাথে সমস্যা শুরু হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আরিয়ান ভাই সুস্থ হয়ে গিয়েছিলেন। 1 মাস সময় লেগেছিল। ওই কবিরাজ বেশ কিছু জিনিস শিখিয়ে দিয়েছিলেন, কিছু আমল করতে বলেছিলেন। আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। তবে এখনও মাঝে মাঝে ফজরের নামাজ আদায় করার সময়, ফজরের নামাজ উনি বাসায় পড়েন যদিও বা, তো মাঝে মাঝে মনে হয় যে ওনার পেছনে কেউ আছে। তবে আগের মতো সেই ধরনের উপস্থিতি উনি ফিল করেন না, যেমন গরম একটা অনুভূতি হতো চতুর্দিকে, এরকমটা না। তবে মনে হয় কেউ আছে, জাস্ট এতটুকুই, এছাড়া বেশি কিছু না। এটি ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাওন গাজীপুর থেকে বলছিলাম। আমার ঘটনাটা 2017 সালের আগস্টের 17 তারিখে আমার যে কোনো একটা কাজের জন্য আমি কুষ্টিয়ার ভেড়ামারাতে যাই ট্রেনে। তো আমার সাথে ছিল আমি, আমার একটা ফ্রেন্ড প্লাস আর ফুফাতো ভাই। আমার ফ্রেন্ডের ফুপির বাসা ছিল আবার ভেড়ামারাতে, যার কারণে আমরা সবাই একসাথে যাই। তো আমি 17 তারিখ যাওয়ার পরে আমার সম্পূর্ণ কাজ যেতটুকু ছিল ততটুকু শেষ করে 18 তারিখ ব্যাক করার চিন্তা ভাবনা করি। তো 18 তারিখ রাত 12টার সময় আর কি ট্রেন আমার। যাই হোক, 19 তারিখে শুরু, 18 তারিখে শেষ, এমন একটা সময় ট্রেন আমার, সুন্দরবন এক্সপ্রেস যেটা, ওইটা। তো ওই সময় আবার মানে কোরবানির ঈদের সময় ছিল 2017 সালে। তো ট্রেনটা কিছুটা ডিলে হয়ে গেছিল। 12টার সময় যেটা আসার কথা সেটা একটাই আসছে। তো আমার ফ্রেন্ড প্লাস ওর কাজিন যারা ছিল সবাই আমাকে স্টেশনে নিয়ে যায় বিদায় দেওয়ার জন্য। তো আমি ওদের সাথে যাই। যখন স্টেশনে তখন জানতে পারি যে 1 ঘন্টা লেটে ট্রেনটা আসবে। তো আমরা ওইখানে সবাই বসে আড্ডা দিতেছিলাম, মজা করতেছিলাম। তো তখন আমার মনে পড়ে যে এত দূর লং জার্নি করবো, তো কিছু খাবার কিনে নিই, কারণ এত রাতের জার্নি হয়তো বা কিছু পাবো কি পাবো না ট্রেনে, এইসবের জন্য আর কি একটা দোকানে যাই। তো যাওয়ার পরে আমি এক প্যাকেট রুটি, ওই স্লাইস রুটি গুলো আছে না, ওই ধরনের রুটি, 2টা কলা আর পানি কিনি, মিনারেল ওয়াটার কিনি। তো ওই সময় রুটি কেনার সময় একটা মহিলা আসে আমার কাছে। মহিলা আইসা আর কি বলে আমাকে যে সে সারাদিন কিছু খায়নি, প্লাস তার অনেক ক্ষুধা লাগছে, তাকে যেন কিছু খাবার দিই আমি। তো আমারও দেখা, মানে আসলে আমার দেখে মনে হচ্ছে সে অনেকক্ষণ খায় নাই বা অনেক দিন ধরে সে অভুক্ত আছে, না খাওয়া। তো আমি তারে আমার প্যাকেটটা খুলে 12টা বা 14টার মতো রুটি ছিল আমার এখানে স্লাইস করা, তো আমি তা থেকে অর্ধেক দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দোকান থেকে আরো 2টা কলা কিনে ওনাকে দেই, হাতে দিই, একটা পানির বোতল দিই। দেওয়ার পর বলি যে আপনি এগুলা খান, আর যদি কিছু লাগে তো ওনাকে, দোকানদারকে দেখে বলি যে ওনাকে বললেন, উনি দিবে আপনাকে। তো আমি আরো দোকানদারকে 20 টাকা বা 30 টাকা দিই, আমার ঠিক মনে নেই কত টাকা দিই, 20 টাকা বা 30 টাকা দিই। দেওয়ার পর ওনাকে বলে দিই যে উনি কিছু চাই তাহলে আপনি দিয়ে দিন। তো লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি আবার আমার ফ্রেন্ডের কাছে চলে আসি, যেহেতু আড্ডা দিতেছে। তো একটা টাইমে ট্রেন চলে আসে, আমিও ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পর আর কি আমার নিজে থেকেই খারাপ লাগতেছে যে ফ্রেন্ডে মজা করতেছে। আর স্বাভাবিক, একটা ফ্রেন্ড বা সেম এজের যারা কাজিন থাকে সবাই যখন একসাথে হয় তখন মজাটাই আলাদা থাকে সব সময়। তো ওরাও সবাই একসাথে, তো আমার বারবার ইচ্ছে করতেছিল কি মানে একদিন পরে যাই, আজকে না যাই, ওদের সাথে আরেকটা দিন থাকি তারপর যাই। তো মনের মধ্যে এরকম হইতেছে। তো ট্রেনে অলরেডি আমি উঠে পড়ছি এবং ট্রেনও চলা শুরু করছে, তো যার কারণে আমি আর নামতে পারিনি। যাই হোক, তো তারপরে আমি আপনার ঈশ্বরদীতে আসি আর কি। তো ওইখানে খুলনা যাওয়ার চিত্রা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয় সুন্দরবন এক্সপ্রেসের সাথে। তো ওইখানে আমি আর কি ট্রাই করি যে যদি আমি চিত্রাতে উঠতে পারি তাহলে হয়তো বা আমি আবার ভেড়ামারা যেতে পারবো। আমি যদি ওদের ফোন করে বইলা দিই তাহলে হয়তো বা স্টেশন ওরা আমার জন্য কিছুক্ষণ ওয়েট করবে, দেন আমি আবার ওদের সাথে বাসায় ব্যাক করতে পারবো। তো এই ধরনের চিন্তা ভাবনা করে আমি ট্রেন থেকে নামি। আপনার হয়তো বা জানেন যে যখন রাত্রের বেলায় ট্রেন যাতায়াত করে তখন এক পাশের দরজা বন্ধ থাকে, আরেক পাশের দরজা খোলা থাকে, 2 পাশের দরজা কখনো খোলা থাকে না। তো যার কারণে স্টেশনের এই পাশে আমাকে নামতে হয়, ওই পাশে আমি নামতে পারি না। তো চিত্রা ট্রেনটা হইলো অন্য পাশে আর এই পাশে হইলো সুন্দরবন, আর আমার বগিটা হইলো একদম ট্রেনের মাঝখানের বগি।
যার কারণে আমি যদি সামনে দিয়ে ঘুরে ওই ট্রেনের কাছে যাই একটা মোটামুটি ভালো সময় লাগবে, আবার যদি পিছন দিয়েও যাই তাহলে ভালো একটা সময় লাগবে। আবার এদিক দিয়ে দেখি ট্রেনটা হুইসেল দিয়ে যাইতে শুরু করছে আর কি, যে চিত্র এক্সপ্রেস ট্রেনটা ওইটার কথা বললাম, ওইটা আবার যাওয়া শুরু করছে, চলা শুরু করে দিছে। তো আমি একটু মনটা খারাপ করে আর কি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আবার ট্রেনে উঠবো, এমন সময় দেখি ওই ভেড়ামারাতে আমি যে মহিলাকে রুটি আর কলা কিনে দিয়েছিলাম ওই মহিলাটাই ঈশ্বর দিয়ে প্ল্যাটফর্মে বসে সেই রুটি কলা খাইতেছে, পানি খাইতেছে। তো আমার মানে দেখে নর্মাল লাগলো জিনিসটা, যে খাইতেছে খাক, হয়তো বা আমার সাথে ট্রেনে আসতেছে, হয়তো বা সে কোথাও যাবে এই জন্য। যাই হোক, তো পরে এটা আমি কোনো নোটিস করলাম না। এদিকে আমার ট্রেন আবার ছেড়ে দিবে, তো আমি আমার সুন্দর মতো বগিতে উঠে আমি আমার সিটে বসলাম। তো আমার মাথায় তো একটা জিনিসই ঘুরতেছে যে ওইখানে আমার ফ্রেন্ডরা, কাজিনরা মজা করতেছে সবাই, আমি যাব কিভাবে যাব এখন এটা চিন্তা ভাবনা করতেছি। তো আবার আমার ফ্রেন্ডকে ফোন দেই, পরে বলতেছে তাহলে অন্যদিন আসিস, সমস্যা নেই। তো আমি ঠিক আছে অন্যদিন আসবো। পরে মাথা থেকে এইসব বাদ দিয়া ব্যাক করি। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে ট্রেনটা আবার থামে, এছাড়াও মাঝখানে অনেক স্টেশন আছে এখানে ব্রেক করছে। তো এখানে আমি নামিনি আর কি, সিট ছেড়ে আমি কখনো নামিনি। তো এখানে দিকে একটা লং ব্রেক করছে উল্লাপাড়া স্টেশনে, হয়তো বা কোনো ক্রসিং টসিং এর জন্য বা কোনো একটা কাজের জন্য। তো যাই হোক, সেখানে অলরেডি 5 মিনিটের উপরে বা 10 মিনিটের মতো ব্রেক করছে, মানে সময় এখানে দাঁড়ায় আছে ট্রেনটা। তো দেখি অনেকে নামছে প্ল্যাটফর্মে, নাইমা হাঁটাহাঁটি করতেছে। আর একটা জিনিস কি, অনেকক্ষণ ধরে কোথাও বসে থাকলে দেখবেন পা মানে লাগে, কেমন জানি পা লাগে, ব্যথা করে, কিছু একটা হয়। তো আমার এরকম হইতেছে। তো আমি বের হয়ে গেছি, প্ল্যাটফর্মে দাঁড়াইছি, হাঁটতেছিলাম কিছু। তো আমি আবার সিরাজগঞ্জের যে উল্লাপাড়া স্টেশন আছে সেখানে আবার ওই মহিলাটাকে দেখি। ইভেন তখনও সে রুটি আর কলাই খাইতেছে, তার কলা আর রুটি খাওয়া এখনো শেষ হয় নাই। আমি তাকে রাত 12:30টার সময় ভেড়ামারা স্টেশনে রুটি কলা কিনে দিছি। আমি হয়তো বা অ্যারাউন্ড 1:30 পৌনে 2টার সময় আমি ঈশ্বর দিতে আসছি, আমার ঠিক টাইম মনে নাই। এইরকম টাইমে সে রুটি কলা খাইতেছে, তার খাওয়া শেষ হয়নি। ইভেন যখন আমি সিরাজগঞ্জে আসি উল্লাপাড়া স্টেশনে, এটা কিন্তু একটা বড় সময়ের গ্যাপ, এটা তাড়াতাড়ি আসা যায় না, মিনিমাম 3 ঘন্টা লাগেই, 2.5 থেকে 3 ঘন্টা লাগেই, একটা বড় সময়। তো এতটুকু সময় তার খাওয়া শেষ হয়নি। তো আমি এটা সিম্পলি নিলাম যে হয়তো বা সে আস্তে আস্তে খাইতেছে, আর ট্রেন দিয়ে হয়তো বা কোথাও যাইতেছে, আমার সাথে সাথেই আসতেছে, সবাই প্ল্যাটফর্মে নামছে, হয়তো বা সেও প্ল্যাটফর্মে নেমে আস্তে আস্তে খাইতেছে। তো আমি এটা ভাইবা আবার ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে আবার আমার সিটে বসলাম যথারীতি। তো ট্রেনটা আবার চলা শুরু করছে। আমার বাসা হইলো শফিপুরে আর কি। যাই হোক, শফিপুরে মৌচাক স্টেশন আছে, যেটা শফিপুর বাজারে একদম কাছে। আর আপনারা সবাই জানেন জয়দেবপুর স্টেশন, মানে গাজীপুরের যে স্টেশন সেটা হলো জয়দেবপুর স্টেশন। এই জয়দেবপুর স্টেশনের ঠিক আগের স্টেশনটাই হলো মৌচাক। তো এই মৌচাক স্টেশনে যদি ট্রেন থামে তাহলে আমার দাদু বাড়ি আসতে হয়তো বা অ্যারাউন্ড 10 মিনিটের মতো সময় লাগবে বা 15 মিনিটের মতো, মানে একটা শর্ট ডিস্টেন্স আর কি। তো আমি চিন্তা ভাবনা করলাম যদি মৌচাক স্টেশনে ট্রেনটা দাঁড়াই তাহলে আমি নেমে আমি সরাসরি চলে আসতে পারবো, আমার আর এত দূর ঘোরা লাগবে না। তো এইটা চিন্তা করে আমি আর কি জানলা দিয়ে মাথাটা একটু বের করি যে যদি ট্রেনটা থামে বা মৌচাক স্টেশনটা আশেপাশে চলে আসছে কিনা। বাইরের দৃশ্য দেখলেও তো একটু ধারণা নেওয়া যায় যে আসছে কি আসে নাই। তো আমি দেখতেছি যে ট্রেনটা হয়তো বা থামবে না, কারণ ট্রেনটা যদি থামে তাহলে আগে থেকে আস্তে আস্তে স্লো হইতে থাকে। দেখতেছি ট্রেনটা স্লো হইতেছে না, ট্রেনটা একদম সেম স্পিডেই যাইতেছে। তো আমি মানে বাইরে দিয়ে রাখছি মাথাটা আর কি, বাইরে মাথা বলতে কি জানলা দিয়ে একটু মাথা বাইরে দিলে আর কি বাইরের জিনিসটা দেখা যায়, এরকম আর কি দেখতেছি। তো যখন আমি মৌচাক স্টেশনটা থ্রুপাস করতেছি, দেখি সেম মহিলাটাই আমাকে স্টেশনে দাঁড়ায়া বাই জানাইতেছে টাটা, মানে হাত নাড়ায় যেই মানে বিদায় দেওয়ার যে সম্বোধনটা, হাত নাড়ায় নাড়ায় যেটা, সেম ওই কাজটাই করতেছে আমার সাথে, মানে আমাকে দেয়া করতেছে। যখন আমি তাকে পাস করে ফেলছি সে উল্টা ঘুরছে, ইভেন উল্টা ঘুরেও আমাকে টাটা দিতেছে বা ওইরকম কিছু একটা বিহেভিয়ার, মানে আমি দেখতেছি স্পষ্ট ভাবে। এখন আমার মাথায় মানে একদম আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম যে মহিলাটা এখানে আসলো কিভাবে। আমি উনাকে আমার সাথে দেখছি সব সময়, যখন ভেড়ামারাতে স্টেশনে ছিলাম আমার সাথে ছিল, যখন আমি পাবনার শিরটিতে ছিলাম স্টেশনে তখনও আমার সাথে ছিল, আমি দেখছি উনি খাইতেছে। যখন আমি উল্লাপাড়া স্টেশনে ছিলাম সিরাজগঞ্জের, ওইখানেও দেখছি আমি উনাকে, উনি খাইতেছে। ইভেন প্রত্যেকটা বার ওনার সাথে আমার আই কন্টাক্ট হয়েছে, আমি উনাকে দেখছি, উনি আমাকে দেখছে। এখন আমার মানে মাথায় কোশ্চেন আসছিল যে উনি আমার আগে মৌচাক স্টেশনে আসছে কিভাবে, পৌঁছাইলো কিভাবে উনি এখানে,
আর উনি আমাকে মানে টাটাই বা দিবে কেন? পৌঁছাইলো কিভাবে এটা আল্লাহই ভালো জানে। আর টাটা দিতেছে কেন? মানে যাই হোক, এইসব কোশ্চেনের কোনো অ্যান্সার নাই আমার কাছে। জানি না এইসব কি ছিল আমার সাথে, হয়তো বা কোনো বিপদ থেকে আমাকে রক্ষা করছে বা কিছু একটা সামথিং, আল্লাহর প্রদত্ত জিনিস, সবই ভালো। তো এটাই ছিল আমার ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা আমার ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি রিপন, আমি এসেছি আদিতমারি লালমনিরহাট থেকে। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব এটা একটা কুষ্টিয়া জেলার ঘটনা। তো সেখানকার একজনের সাথে আমার দেখা হয়েছিল এবং তিনি আমাকে একটা ঘটনা শেয়ার করেছেন। তো আমি চেষ্টা করব তার মতো করে আপনাকে ঘটনাটা বলার। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা ছিল বর্ষাকালের এক থমথমে রাতে আর কি, কুষ্টিয়া জেলার নির্জন এক গ্রাম, নাম হচ্ছে খয়রপুর। তো এই গ্রামের শেষ মাথায় একটা বিশাল জঙ্গল আছে, যাকে গ্রামের মানুষ অন্ধকূপ বলে ডাকে। তো গ্রামে প্রচলিত আছে যে সেখানে সচরাচর কেউ যায় না, কারণ যারা এই পথ হারিয়ে গভীরে গেছে তারা নাকি ফিরে আসে না, বা তাদের সাথে অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। তো এটা সেই এলাকায় খয়েরপুরে সবার কাছে একটা পরিচিত সেই অন্ধকূপ বলে সবাই ডাকে এবং সবাই জানে এই সম্পর্কে। তো ঘটনা শুরু হয় গ্রামের এক যুবক আরিয়ানকে দিয়ে। আরিয়ান একটু সাহসী এবং জেদি প্রকৃতি ছিল। সে একদিন অমাবস্যা রাতে বন্ধুদের সাথে বাজি ধরে সেই জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। তো হাতে ছিল শুধু একটা পুরনো টর্চ লাইট, এবং জঙ্গলের ভিতরে যত সে এগোচ্ছিল চারপাশটা কেমন যেন পাল্টে যাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করলো যে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেছে, অথচ জঙ্গলে এত পরিমাণ ঝিঝি পোকার ডাক হতো যে কান তালা লেগে যেত, এত ঝিঝি পোকার ডাক হইতো। কিন্তু সে যখন ঢুকলো এবং সে খেয়াল করলো যে ঝিঝি পোকার ডাক একদম বন্ধ হয়ে গেছে, বাতাস একদম স্থির, কিন্তু তার কানের কাছে কেউ যেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, এই ধরনের সে শব্দ পাচ্ছে। তো হঠাৎ করে আরিয়ানের পায়ের নিচে মাটিটা যেন তরল হয়ে গেল। তো সে কিছু বুঝে ওঠার আগেই সে নিজেকে আবিষ্কার করলো এক অদ্ভুত জায়গায়। এটা চেনা পৃথিবী নয়, আকাশটা যেখানে কুচকুচে কালো নয়, বরং লালচে লাল। তো মাটির বদলে সেখানে ধূসর রঙের ছাই। সামনে তাকিয়ে সে দেখলো বিশাল এক অবয়ব দাঁড়িয়ে আছে। উচ্চতায় সে প্রায় 10 ফুট, গায়ের চামড়া অনেকটা পুড়ে যাওয়ার গাছের ডালের মতো খসখসে, তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলতেছে। সে বুঝতে পারলো সে পৃথিবীতে নেই, সে কোনো এক ভিন্ন জগতে চলে এসেছে। এখানে সবকিছুই অন্যরকম, আকাশ আলাদা, মাটি আলাদা, মানুষগুলো আলাদা। তো সে যে 10 ফিটের লোকটাকে দেখলো, সে বুঝে নিয়েছে এটা কোনো মানুষ নয়, 10 ফিট লম্বা কোনো মানুষ হতে পারে না, অবশ্যই এটা কোনো জিন। কারণ আল্লাহ তো জিন এবং মানুষকেই সৃষ্টি করেছেন, আর মানুষ ব্যতীত যা আছে সবকিছুই জিন। তো সেই জিনটি কোনো কথা বলছিল না, কিন্তু তার মনের ভিতরে এক গভীর আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। সে আরিয়ানকে ইশারায় সামনে এগোতে বলল। আরিয়ান দেখলো সেখানে গ্রামের আরও অনেক মানুষ দেখা যাচ্ছে, আর কয়েক বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল তারাও এখানে। তো এটা দেখে আরিয়ানের মনে পড়লো যে ওই জঙ্গলে যে কথাটা যে এলাকার মানুষের কাছে শুনেছিল যে এই জঙ্গলে কেউ একজন চলে গেলে সে আর ফিরে আসে না। তো এরকম অনেক ঘটনা ঘটেছিল যে অনেক মানুষ গ্রামে হারিয়ে গেছিল, কিন্তু মানুষ আসলে বিশ্বাস করতো যে এটা হারিয়ে গেছে বলতে জঙ্গলে হারিয়ে গেছে না, হয়তো বা কোনো কাজের ঠিকানা কেউ কোথাও চলে গিয়েছে বা আর গ্রামে ফিরে আসে নাই, হয়তো মানুষ এগুলোকে কুসংস্কার ভেবে বলেছিল যে এই জঙ্গলে গেলে কেউ হারিয়ে আসে। কিন্তু আরিয়ান এখানে দেখলো তাদের গ্রামেরই অনেক মানুষ এখানে দেখা যাচ্ছে, যে বছরে বছরে যে মানুষগুলো হারিয়ে গিয়েছিল সেই মানুষগুলো এখানে। তো এটা দেখে তো আরিয়ান খুবই অবাক হলো। তো সে একটা জিনিস দেখলো যে সেই সমস্ত মানুষগুলো কোনো কথা বলতেছে না, তারা পুতুলের মতো এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, এবং জিনটি তাদের ভয় দেখানোর জন্য অদ্ভুত সব বিভ্রম তৈরি করেছিল। কখনো মনে হচ্ছিল চারপাশে হাজার হাজার সাপ ধেয়ে আছে, আবার কখনো মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে গিয়ে গভীর খাত তৈরি হচ্ছে, সেই একটা ভিন্ন একটা জগৎ। তো সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল যখন জিনটি নিজের আসল রূপ দেখালো। সে তার বড় বড় নখ দিয়ে শূন্য একটা
চেরা দাগ দিল। আর সাথে সাথে আরিয়ানের চোখের সামনে তার নিজের বাড়ি ঘর দাউ দাউ করে জ্বলতে দেখলো। সে আর্তনাদ শুরু করলো, কিন্তু কোনো শব্দ তার মুখ দিয়ে বেরোচ্ছিল না। জিনটি যখন তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোদের জগৎটা খুব ভঙ্গুর, আমরা চাইলে যে কোনো মুহূর্তে এটা ধূলিসাৎ করে দিতে পারি। তো আরিয়ান লক্ষ্য করলো যে ওই জগতে সবসময় অন্যভাবে চলে। সেখানে প্রতিটা সেকেন্ড যেন একটা বছরের সমান যন্ত্রণাদায়ক। জিনটা তাকে একটা অন্ধকার গুহা থেকে নিয়ে যাচ্ছিল, যেখানে হাজার হাজার অতৃপ্ত আত্মা ছটফট করছে। কিন্তু সেই মুহূর্তে আরিয়ানের মনে পড়লো তার দাদির কথা, এবং দাদির দেওয়া একটা ছোট্ট তসবি তার পকেটে আছে। সে সেটা শক্ত করে চেপে ধরে মনে মনে প্রার্থনা শুরু করলো। হঠাৎ একটা তীব্র আলো ঝনকারি হলো। জিনটি একটা বিকট চিৎকার দিয়ে পিছিয়ে গেল, যেন ওই আলোটা তাকে পুড়িয়ে দিচ্ছে। তো আরিয়ানের মনে হলো যে সে একটা বিশাল ঘূর্ণবর্তের ভিতরে দিয়ে পড়ে যাচ্ছে, একটা ঘূর্ণিপাক সে খাচ্ছে। তো এরপরে সে আসলে জ্ঞান হারিয়ে ফেলে। তো আরিয়ান সেই ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে সে জ্ঞান হারিয়ে ফেলে, এবং যখন সে চোখ খুলে তাকায় এবং সে দেখে গ্রামের অনেক মানুষজন তাকে ঘিরে জটলাভাবে তার দিকে তাকিয়ে আছে। তো সকালে যখন যখন জ্ঞান ফিরেছে এবং সে দেখলো যে সে সেই জঙ্গলের পাশেই পড়ে আছে। তো এলাকার মানুষ জানায় যে আরিয়ান নাকি এখানে সকাল থেকেই অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এবং আরিয়ানের জামা কাপড় গুলো ছেঁড়া, এবং তার শীত নর্মালি হলো একটা বরফের দেশে যে জামা কাপড়গুলো ছেঁড়া জামা কাপড় যেরকম অবস্থা হয় না, সেই রকম সেই জামা কাপড়ের সাথে তার নর্মালি ভালো কাপড় ছিল, কিন্তু এখন তার জামাগুলো ছেঁড়া, এবং তার শরীরটাও বরফের মতো ঠান্ডা, এবং সেই সাথে তার পোশাকগুলো ওইরকম ভেজা ভেজা। তো লোকজন খুবই উৎসুকভাবে তাকে জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে। তো আরিয়ান কোনোভাবেই কোনো কিছু বলতে পারতেছে না। তো পরবর্তীতে সে যখন একদম শান্ত হয়, স্থির হয়, পরবর্তীতে সে জানায় যে এরকম ঘটনা। তো ওখানে একটা এরকম অভিজ্ঞতা একজন লোক ছিল, একটা বৃদ্ধ লোক ছিল, এবং সেও জানায় যে হ্যাঁ, আমিও একবার এরকম আমি এই জঙ্গলের এখানে গিয়েছিলাম, এবং আমি সেই ভিন্ন দেশে গিয়েছিলাম, এবং আমাকে একটা জিন প্রচুর পরিমাণ ভয় দেখাচ্ছিল, এবং সেখানে যে মানুষগুলো চলে গিয়েছে এবং তাদেরকে সবাইকে সে জিনটা দাস বানিয়ে রেখেছে। এবং যদি দাস আগ্রহে যদি কেউ আগ্রহী না হয়, তাহলে কি বিভিন্নভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তো সেই লোকটাই বললো, এবং সেই লোকটাও আল্লাহর মতো বেঁচে গিয়েছে, কারণ সেই লোকটাও পরহেজগার ছিল, এবং তার কাছেও তসবি সবসময় থাকতো। তো সেদিনও তার কাছে তসবি ছিল, এবং সেই তসবি নিয়ে সেও যখন আরিয়ানের মতো করে সূরা কেরাত বা এগুলো পড়তেছিল, সেই সময় সেই জিনটা খুবই একটা আলোর ঝলকানিতে পড়ে গিয়েছিল, এবং পরবর্তীতে সেই জিনটা একে সেই জগৎ থেকে সেই লোকটাকে বের করে দিতে বাধ্য হয়। তো আরিয়ান যেটা জানায় যে সে কোথায় গিয়েছিল সে জানে না, তবে জগৎটা ছিল একদম পৃথিবীর থেকে ভিন্ন একটা জগৎ। আকাশমণ্ডলী, মাটি, সবকিছু আলাদা আলাদা রং। মানুষগুলো সেখানকার যেগুলো তারা দাসত্ব গ্রহণ করেছে বা যাদেরকে সে দাস বানিয়ে ফেলেছে, তারাও ভিন্ন রকম, তারাও সেই জিনটার কথা মতো সবকিছু করে। তো এই ছিল আরিয়ান ভাইয়ের একটা ঘটনা। তিনি আমাকে কুষ্টিয়া থেকে এই ঘটনাটা আমাকে বলেছেন। তো আমি সেই আরিয়ান ভাইয়ের মতো করে রাসেল ভাই আপনাকে ঘটনাটা বলার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু বলতে পেরেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন শ্রোতা বন্ধুরা। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি তুষার, এসেছি মিরপুর 1 থেকে। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো এইটা 2013 সালের একটা ঘটনা, যেটা আমার সাথে ঘটে আমার গ্রামের বাসায়। আমার গ্রামের বাসা গাইবান্ধা জেলায় সাগাটা থানায়। তো ওইখানে আমি 2013 সালে আমাদের গ্রামের বাসাটা একটু বর্ণনা দিয়ে দিই। তখন আমাদের গ্রামের বাসায় একটা সামনে ছোট্ট একটা নদী ছিল, নদীটার নাম আলাই নদী। তো ওই নদীর কারণে আর কি পারাপারের কোনো ব্রিজ ছিল না নদীতে। শীতকালে নদীতে পানি খুব কম থাকতো, এই জন্য আমরা অনেক সময় পানি কম থাকলে শীতকালে নদী পার হয়ে
ওখান থেকে গ্রাম থেকে বাজারে যেতাম, জি। কারণ ওই রাস্তাটা শর্টকাট হইতো। আর একটা রাস্তা ছিল ওইটা একটু ঘুরে হইতো জন্য সবাই নদী পার হয়েই যাতায়াত করতো। জি। তো এই রাস্তাটাতে আমাদের গ্রাম থেকে বাজার পর্যন্ত এই ভিতরে কোনো বাড়ি ছিল না, জি। পাশে ছিল নদী রাস্তার এবং অন্য পাশে ছিল ধানের ক্ষেত। জি। তো এবং বাজার এবং আমাদের বাড়ির মাঝামাঝি অবস্থায় একটা অনেক পুরাতন একটা কবরস্থান ছিল, যেটা মল্লেভিটা নামে পরিচিত, অনেকেই চিনবেন আমাদের এলাকার। তো এই নামকরণটার কারণ হচ্ছে যে গ্রামে অনেক আগে যে মোড়লরা ছিল তাদের ওখানে কবর দেওয়া হইতো, যদিও পরবর্তীতে আর কবর দেওয়া হয়নি, কিন্তু ওখানকার নদীর ভাঙনে কবরের স্থানের অর্ধেকটা নদী ভাঙনের মধ্যে চলে গেছে। তো এর আগে 3-4 দিন আগে একটা ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করছিল এবং তাকে ওখানে কবর দেওয়া হয়। ওখানে বিশাল একটা গাছ ছিল, সেই গাছের নিচে ওখানে কবর দেওয়া হয় রাস্তার সাথেই। তো আমাদের নানির বাসা ছিল বাজার থেকে আরো 2 কিলোমিটার দূরে। তো ওখানে সবাইকে আমাদের পরিবারে ইনভাইট করার কারণে সবাই চলে যায়, আমি একা থেকে যাই বাড়িতে। তো আমি সন্ধ্যার সময় ঠিক মাগরিবের আজানের পরে নানির বাড়ির উদ্দেশ্যে আমার গ্রাম থেকে বের হই। তো আমি তখন শীতকাল, মোটামুটি শীত পড়া অবস্থা, তো নদীতে পানি কম, আমি নদী পার হয়ে ওই রাস্তা দিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিই। তো আমি যখন যাচ্ছিলাম তখন হালকা একটু অন্ধকার হয়ে গেছিল। তো আমি ওই কবরস্থানটাতে যখন যাই, তো যাওয়ার পরে আমি রাস্তাটা যখন পার হচ্ছিলাম তখন কবরস্থান থেকে অনেক আগরবাতির গন্ধ ছড়াচ্ছিল। তা আমি ভাবলাম যে হয়তো 2-3 দিন আগে একটা নতুন কবর দেওয়া হয়েছে, এই কারণে হয়তো আগরবাতির গন্ধটা এত প্রকট এখানে। তো আমি বিষয়টা সাধারণভাবে নিয়েই রাস্তা দিয়ে হাঁটছিলাম। তো হাঁটার এক পর্যায়ে আমি যখন ওই কবরস্থানটা থেকে, মানে কবরটা থেকে প্রায় 10-12 হাত সামনে চলে গেছি, এমন অবস্থায় মনে হচ্ছে যে আমার পিছনে কেউ একজন হাঁটছিল, মানে এরকম একটা অনুভব করতেছিলাম আমি। তো আমি তখন চিন্তা করলাম যে আমার গ্রামের বাড়ি থেকে অনেকেই হয়তো দেখা যাচ্ছে বাজারে যাবে। তো আমি পিছনে ফিরে তাকাইলাম যে দেখি চেনা কেউ বাজারে যাচ্ছে কিনা। তো আমি যখন পিছনের দিকে তাকাই তখন যেহেতু হালকা অন্ধকার ছিল, তার মধ্যে দেখতে পাচ্ছিলাম যে 4 জন লোক একটা লাশ বহনকারী যে খাটিয়াটা থাকে কাঠের, সেই খাটিয়াটা নিয়ে আমার পিছনে হাঁটতেছিল। তো আমি তখন চিন্তা করলাম যে আসলে যদি কেউ মারা যায় গ্রামে তাহলে তো আমার জানার কথা, কিন্তু আমি তো এটা মানে জানি না। এবং সবচেয়ে অবাক করার বিষয় যে তারা লাশটা নিয়ে কবরস্থানটা পার হয়ে চলে আসতেছে। তারপরে আমি ভাবলাম যে আমি যখন কবরস্থানটা পার হয়ে আসি তখন তো ওখানে কোনো নতুন কবর খোঁড়া দেখিনি। তো আমি একটু সামনের দিকে যখন হাঁটতেছিলাম তখন দেখলাম যে তারা অলরেডি কবরস্থানটা পার হয়ে আমার অনেকটা কাছে চলে আসছে। তো কাছে চলে আসার পরে এমন একটা অবস্থা হয় যে তারা আমার গায়ের উপর দিয়ে লাশটা নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়। তো আমি রাস্তার পাশে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে ওনারা আমার সোজায় বাম পাশে থাকে, আমি ডান পাশে হাঁটতেছিলাম। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল কে মারা গেছে, কিন্তু তারা কেউ আমার দিকে তাকালো না এবং কোনো কথাও বললো না। তারা 4 জন শুধু সোজা সামনের দিকে দেখতেছে এবং হাঁটতেছে। আমি তখন ভালোভাবে খেয়াল করলাম যে খাটিয়ার পরে যে লাশটা আছে সেই লাশটার হচ্ছে মুখটা বের করা, মানে পুরাটাই কাফন করা, বাট মুখের জায়গাটা খোলা, এবং মুখে মনে হচ্ছে যে অনেকগুলো ধারালো ছোরা দিয়ে যদি কাটা হয় যেমন একটা অবস্থা হবে সেই রকম, এবং সেগুলো থেকে রক্ত ঝরছে এবং সেই রক্তটা আস্তে আস্তে রাস্তায় পড়ছে খাটিয়া থেকে। তো তারা আমার সামনে চলে গেল, আমি তখন তাদের পিছনে, তারা আমার সামনে হাঁটতেছে, আমি তাদের পিছনে হাঁটতেছি, এবং লোকগুলোকে আমি কখনো মানে চিনি না যে কোথায়, বা আগে কখনো দেখিনি লোকগুলোকে। তো আমি পরে জিনিসটা খেয়াল করলাম যে আসলে দেখি তো যে রক্তগুলো যে পড়তেছে এগুলো কি রাস্তায় কোনো দাগ আছে কিনা। তো আমি তখন রাস্তায় দেখলাম যে হ্যাঁ, রক্তগুলো যে পড়তেছে সেই রক্তের দাগগুলো তখনও রাস্তায় আছে। তো আমি চিন্তা করলাম যে অনেক সময় লাশ এইভাবে নিয়ে যাওয়া হয় গ্রাম থেকে গ্রামে, কিন্তু মৃত মানুষ থেকে তো রক্ত এইভাবে বের হওয়ার কোনো কথা না। তো আমার কাছে ফোন ছিল, আমি ফোন বের করলাম, যে ভাবলাম নানির বাসায় ফোন দিয়ে কেউ এসে আমাকে নিয়ে যায়। কিন্তু আমি যখন ফোন বের করলাম তখন ফোনটা একদম অফ ছিল। তো তারপরে আমি অনেক চেষ্টা করলাম ফোনটা অন করার জন্য, কিন্তু ফোনটা অন হচ্ছিল না। এই প্রচন্ড শীতের মধ্যেও আমি অনেক ঘামতেছিলাম। যাই হোক, আমরা ওইভাবেই হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে এর মধ্যে ওনারা কোনো কথা বলেনি কারোর সাথে, পিছনেও তাকায়নি, ওনারাও হাঁটতেছে, আমি ওনাদের পিছনে পিছনে হাঁটতেছি। তো একটা পর্যায়ে যখন আমরা লোকালয়ের কাছে, মানে বাজারের কাছে চলে আসি, তখন হঠাৎ করে আমার সামনে থেকে পুরো জিনিসটাই আর কি, সরি রাসেল ভাই, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। আমরা যখন একটু দূরে যাই, যাওয়ার পরে দেখি যে খাটিয়ার মধ্যে থেকে যে লাশটা ছিল সেই লাশটা
খাটিয়ার মধ্যে আস্তে আস্তে উঠে বসে এবং উঠে বসে সে আমার দিকে সোজা তাকায় এবং তার চোখগুলো ছিল একদম রক্তবর্ণের মতো লাল। আর হচ্ছে সেই অবস্থাতে তার গাল দিয়ে হচ্ছে রক্তগুলো বের হয়ে পড়তেছিল আর কি। তো এরপরে আর কি লোকালয়ের কাছে আসার সাথে সাথে তারা আমার সামনে থেকে একদম মিলিয়ে যায়। তো আমি বাজারে আসার পরে বাসায় মানে নিজের ফোন বের করে দেখি আমার ফোনটা অন আছে। জি। তো আমি বাসায় ফোন দেই, দিয়ে আমাকে বলি নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে যখন বাসায় নিয়ে যাওয়া হয় তো তখন আমি সবার সাথে এই ঘটনাটা শেয়ার করি যে আজকে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তো তখন আম্মু আমাকে বলে যে ওনার যখন নতুন বিয়ে হয়, বিয়ের পরে উনি জিন দ্বারা পজেসড হয়েছিলেন একবার। তো আমার দাদা অবশ্য জিন চালাইতে পারতেন, তো তিনি আম্মুকে ওই জিন থেকে মুক্ত করেন। কিন্তু এতদিন আম্মু আর কখনো ওনাকে দেখেনি, মানে ওই জিনটাকে। আম্মুর যে জিনিসটা হয়তো ওনাকে যখন জিন পজেসড করতো তখন উনি দেখতেন যে নদী দিয়ে একটা লাশ ভেসে যাচ্ছে এবং লাশটার ওই মুখটা বের করা এবং সেই মুখ থেকে রক্ত পড়তেছে, এরকম একটা জিনিস দেখতেন। অথবা কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন দেখতেন রাস্তার পাশে কাফন করা ওই লাশটা এবং মুখ থেকে রক্ত পড়তেছে। এটা শুধু আম্মুই দেখতেন, আর কেউ দেখতেন না। তো আমি আগে এই ঘটনাটা জানতাম না। আমি শেয়ার করার পরে আম্মু আমাকে বলে যে হ্যাঁ আমার সাথে এরকম ঘটনা ছিল, আমার এটা কখনো বলা হয়নি কাউ। তো এরপরে আর কি আমি প্রচন্ড ভয় পাই এই ব্যাপারটা নিয়ে, আমাকে বাড়ি থেকে বেরোনো নিষেধ করে দেয়। তো এর কিছুদিন পরে প্রায় 15-20 দিন পরে আমি আমার কাজিনদের সাথে বাজারে যাই। তো বাজার থেকে আবার আস্তে আস্তে রাত 11টার মতো বেজে যায়। তো আমরা যখন 3 জন ছিলাম একসাথে আসতেছিলাম, তো ওখানে আরো একটা পুরাতন কবরস্থান ছিল নানির বাসায়। তো ওই জঙ্গল টাইপের ছিল, অনেক বাঁশ ছিল ওর ভিতর দিয়ে। যখন আমরা আসতেছিলাম হঠাৎ আমার ছোট একটা মামাতো ভাই ছিল, ও বলতেছিল যে ভাইয়া দেখো আমাদের পিছনে কেউ একজন হাঁটতেছে। তো আমরা 3 জনই একসাথে পিছনের দিকে তাকাই এবং দেখি যে একটা লোক হাঁটতেছে আমাদের পিছন পিছন। তার পুরো শরীরটা কালো একটা চাদর দিয়ে ঢাকা এবং তার পাশে একটা বড় একটা কুকুর ছিল এবং কুকুরটাও কালো কালারের ছিল, পুরা কালো কালারের। তো এখন আমি প্রথমে চিন্তা করলাম যে গ্রামের কেউ হবে হয়তো। তো আমি ওনাকে ডাক দিলাম যে কে আপনি, এত রাতে কি করেন এখানে? তো উনি আমার কথা না শুনে, শোনার পরেই উনি ওই কবরস্থানের ভিতরের দিকে হাঁটা শুরু করলো, বাঁশঝাড়ের ভিতর দিয়ে। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম যে কে, সে আবার আমাদের কথা শুনে কবরস্থানের ওই দিকে যাচ্ছে কেন, জঙ্গলের দিকে। তো আমরা 3 জনও তখন কি করলাম, ওই লোকটার পিছনে হাঁটা শুরু করলাম। তো ওই লোকটার পিছনে যখন হাঁটা শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে আমরা কবরস্থানে যখন পুরোপুরি ভিতরে ঢুকে গেলাম, বাজারের ভিতরে, তো সামনে একটা অনেক মজা পুকুর ছিল, একটা বিশাল বড়। তো ওখান থেকে আর পার হওয়ার কোনো রাস্তা নেই। যদি ওই লোকটাকে আবার ফিরে আসতে হয় তাহলে আমরা যে পথে গেছি আবার ওই পথ দিয়ে তাকে ফিরতে হবে। কিন্তু আমরা যখন ওই মজা পুকুরটার সামনে গেলাম তখন দেখলাম যে না, ওই লোকটাও নেই, ওখানে কোনো পুকুরের অস্তিত্বও নেই, কিছুই নেই ওখানে। তো আমার কাজিনরা এটা দেখার পরে আর কি বেশ ভয় পেল। তো আমিও একবার এই ঘটনাটা ঘটার পরেও আমিও বেশ ভয় পেলাম যে আসলে কি হচ্ছে আমার সাথে আজকে আবার এতদিন পরে। তো আমি আবার ওদের সাথে ঘুরে বাসায় চলে আসি। এরপরে কিছুদিন পরে আবার আমি আমার এক কাজিনের সঙ্গে এক জায়গা থেকে আসতেছিলাম, তখন বাইকে ছিলাম, তখনও রাত প্রায় 11টা-12টা এরকম একটা সময় ছিল, মধ্যরাতের দিকে। তো আমার কাজিন আমাকে বলতেছিল যে আচ্ছা আমরা কি একই রাস্তায় বারবার বাইক চালাচ্ছি নাকি? তো আমি বললাম যে না ভাই, আমরা তো একই রাস্তায় বাইক চালাচ্ছি না। তো বলতেছে আচ্ছা দেখ, তো বাম পাশে একটা লোককে আমি মনে হচ্ছে যে 5 মিনিট পর পর লোকটাকে আমি ক্রস করে যাচ্ছি। তো আমি বাম পাশে যখন তাকালাম দেখলাম যে প্রথমবার আমি যে লোকটাকে রেখেছিলাম কালো কুকুর সহ সেই লোকটা। তো আমরা আবার 5-6 মিনিট পরে আবার দেখতেছি যে রাস্তার বাম পাশে আবার ওই লোকটা দাঁড়ায় আছে কুকুর সহ। তো আমি তখন ভাইয়াকে কিছু বলিনি। তো আমরা বাড়িতে আসার পরে আমি আব্বু আম্মুকে আবার ঘটনাটা শেয়ার করলাম যে এখন এইরকম সমস্যা আমার হচ্ছে, আগের সমস্যাটা নেই বাট এই সমস্যাটা আমার সাথে হচ্ছে। তো তখন তারা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে যাওয়ার পরে ওনাকে আমি সব ঘটনাগুলো শেয়ার করি। তো উনি তখন বলে যে আমার দাদার সাথে একটা জিন ছিল, আমি যাকে এখন দেখি কুকুর সহ, সেই জিনটা আসলে সেই দাদার সাথে থাকা জিনটাই। উনি অনেক ভালো জিন, আমাকে প্রোটেক্ট করার জন্যই আর কি আমি যখন রাত্রে বের হই তখন ওনাকে দেখতে পাই। তো হুজুর আমাকে বলে দেয় যে কখনো ওনার সাথে কথা বলতে ট্রাই করবে না আর ওনার কাছেও যাইতে ট্রাই করবে না। তো এখনো ভাই আমি মাঝে মাঝে রাত্রে একা বের হইলে ওনাকে দেখি। তো এই ছিল আমার ব্যাপার। আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে
এর আগে বলি, আমি যার কাছ থেকে ঘটনাটা পেয়েছি তিনি হচ্ছেন রাসেল ভাই। আপনি তো শুনেন নাই ঘটনাটা, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। একদম। তো আমায় যে আঙ্কেল দিয়েছেন, তিনি আমার মানে সম্পর্কে আঙ্কেল হন আর কি, ওনার আহমেদ শরীফ। তো তিনি ঢাকাতে পড়াশোনা করতেন একটা ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর সে আসলে পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা না বললেই না, তা 1972 সালে তার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে চিটাগং থেকে ঢাকা আসার পথে মারা যান। সেই বাসের মধ্যে তিনি ছিলেন। আচ্ছা। খুব শর্ট স্টোরি। ওই বাসের মধ্যে প্রায় 25 জন যাত্রী মারা যায়। তিনি বাঁচার লিস্টের মধ্যে একজন। আচ্ছা। তার বয়স ছিল মাত্র, তখন তার বয়স ছিল 12-14 বছর। তো আমি যে ঘটনাটা শেয়ার করব, তখন কিন্তু রাসেল ভাই তার বাবা মাকে কবরস্থ করা হয় ঢাকা আজিমপুর কবরস্থানে। বাসা হচ্ছে আপনার লালবাগ। আচ্ছা। তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট। তো চান্স হওয়ার পরে 1979 সালের দিকের ঘটনা আর কি। তো বাবা মা মারা যাওয়ার পর থেকে ফুপির বাসায় সে বড় হতে থাকে। তো ফুপির আবার কোনো সন্তান ছিল না। তো ওই ফুপির লালবাগের বাসাটা সে নিজে দেখাশোনা, নিচ থেকে উপর পর্যন্ত ভাড়াটিয়াদের সবারই ফেস থাকছে না। এবং ভাড়াটিয়া আজকের ঘটনা আসলে কত আগের ঘটনা, সেটাই অনেক আগে, সেটাই অনেক আগে ঘটনা। এত মানুষজন ঢাকা শহরে ছিল না, মোবাইল ফোন তো অনেক দূরের কথা। মানে এই সভ্যতার ছোঁয়াটা তখন ছিল না। তো ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতে পায়ে হেঁটে, বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে যাওয়া আসা। তো বাসা থেকে ইউনিভার্সিটি থেকে বাসা, বাসা থেকে ইউনিভার্সিটি পায়ে হেঁটে। তো তার বাবা মা মারা গেছে যে আজিমপুরি গোরস্থান। তো প্রতি শুক্রবার জুম্মার পরে তার একটা অভ্যাস ছিল যে বাবা মার কবর জিয়ারত করার, প্রতি শুক্রবার। এইটা এমন দিন না, মিস হবেই না। আর যাই হোক মিস হোক, জিয়ারতটা মিস হবে না। আচ্ছা। তো জিয়ারতের কেসটা আমি পরে বলছি। সেদিন মানে বিকালবেলা প্রায় সময় বিকালে ছাদে ওঠা হয়। আর সে থাকতো হচ্ছে বাসাটা পুরোটা 3 তলা, 3 তলায় অর্ধেক ছাদ অর্ধেক বাসা, সে ওই অর্ধেক বাসার মধ্যে থাকতো। আচ্ছা। আর তার ফুপি থাকতো হচ্ছে দোতলায় তার ফুপার সাথে, আর বাকি 3টা ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল, মানে 2.5 তলা বিল্ডিং আর কি। বুঝতে পেরেছি। তো তার দরজা খুলে সে একটু বাতাস বইছে, বলে যে বাতাসটা এত সুন্দর, আশেপাশে খোলামেলা, তো আমি একটু ছাদে হাঁটতে বেরোই। তো তার একটা ভালো দিক না খারাপ দিক এটা সে আমাকে ক্লিয়ারলি বলে নাই। সে বলেছে যে আমি খুব অ্যাবনর্মাল জিনিস দেখতে পাই। ফর এক্সাম্পল, আমাদের বাসায় রাত্রে 8-9টার দিকে আমি যদি দোকান থেকে কিছু নিয়ে আসি বা বাজার করে আসি, ফুপির বাজার মোস্টলি সেই করতো। আমি এমন সব অচেনা মানুষকে সিঁড়িতে উঠানামা করতে দেখতাম যাদেরকে আমি আগে কখনো দেখি নাই। আচ্ছা। এমন সব মানুষরা ওঠানামা করতো যে আমি একজনকে দেখেছি, পরবর্তীতে তাকে আর দেখি না, কিন্তু যখন আরেকজনকে দেখছি তাকেও আমি আগে কখনো দেখি। তার কাছে জিনিসটা অবাকও লাগতে থাকে, আবার মাঝে মাঝে মনে হয় যে হয়তো তরকারি এসেছে। তাদের দোতলা একটা বাসা ভাড়া, মানে তাদের ফুপির পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি থাকতো। সেই ফ্যামিলিতে 2টা বোন আর একটা ভাই সহ বাবা মা সহ 5 জনের ফ্যামিলি মেম্বার থাকতো। তো একটা মেয়ে প্রায় সময় ছাদে উঠতো তার ছোট ভাইকে নিয়ে। তো সেদিন বাতাস বইছিল, সেই ছোট ভাইটা ছাদের উপরে খেলছে। ছেলেটার বয়স অ্যারাউন্ড 12 থেকে 13। মানে হাঁটা চলাফেরা, ওই বল হাতে ধরে বাড়ি দিচ্ছে এরকম। হঠাৎ করে তিনি দেখলেন যে ওই ছেলেটা একটা লোকের সাথে কথা বলছে। একটা লোকের সাথে কথা বলতে বলতেই বিকট আকার একটা শব্দ, আচ্ছা। ছেলেটা নিচে পড়ে গেছে। দৌড়ে গিয়ে ছেলেটাকে উঠালো, হসপিটালে নেওয়া হলো, ছেলেটা মারা যায়। আচ্ছা। তো বাবা মা বলে যে আমার এই ছেলের কোনো বন্ধু বান্ধব নাই, কিন্তু ওই মুহূর্তে যে ছেলেটা যে দূর থেকে দেখলো যে ছেলেটা তার সাথে কথা বলছে, সেই লোকটাকে সে বেরোতেও দেখেনি। সে দেখেছে ছেলেটা তার সাথে ঝাঁপ দেয় একসাথে, চোখের সামনে। সে দৌড়ে যায়, বলে এই কি করছে? দৌড়ে যায়, যে দেখে নিচে যেই লোকটা তাকে নিয়ে ঝাঁপে সে ছিল না, কিন্তু ছেলেটা ছিল। আচ্ছা। সে তখন থেকে মনে করতে থাকে, তাহলে আমি কি কিছু দেখতে পাই, আমার কি কিছু দেখার ক্ষমতা আছে? সে তার ফুপিকে ব্যাপারটা জানাবে বলে চিন্তা করে, কিন্তু ওই মুহূর্তে এই ইনসিডেন্টটা ঘটে। তখন এই ছেলেটার লাশের পেছনে ঘোরাঘুরি করা হয় এবং ছেলেটাকে কবরস্থ করা হয় আজিমপুর কবরস্থানে। আচ্ছা। এই ছেলেটা মারা যাওয়ার পর থেকে আসলে ওনার তেমন ঘুম হতো না রাত্রেবেলা বাসায়। বারবার মনে হতো যে আমি আজিমপুরে যাই, আমি একটু কবরস্থান জিয়ারত করে আসি, আব্বা আমার কবরটাও জিয়ারত করে আসি, ছেলেটার কবরটাও জিয়ারত করে আসি। সে বারবার চিন্তা করতে থাকে আমার এরকম ফিলিংস কেন আসছে, বারবার আমি কবরস্থানে কেন যেতে চাচ্ছি, এরকম ফিলিংসটা কেন আসতেছে। প্রতি শুক্রবার জুম্মার নামাজের পরে তার ফ্রেন্ডের সাথে সে কবরস্থানে যাইতই প্রায় সময়। ফ্রেন্ডরা যেত কখনো, সে নিজে একা যেত কখনো। এবার আসো ঘটনা আসে।
এইটা তো আনুষঙ্গিক ঘটনাগুলো বললাম। এবার তখন যখন সে ফিল করলো যে না, সে আসলেই অনেক কিছু দেখতে পান না, দেখতে পারেন, তখন ছিল শীতকাল। আচ্ছা। তো শীতকাল শুরু হচ্ছে অক্টোবরের সময়, শীতকাল শুরু হচ্ছে 1981 সালের ঘটনা। উনি আমাকে বললেন যে অক্টোবরের দিকে 1981 সালের ঘটনা। সেদিন শুক্রবার ছিল, কিন্তু সামহাও তার জিয়ারত করাটা মিস হয়ে যায়। আচ্ছা। শুক্রবার দিন ছিল, জিয়ারত করা মিস হয়ে যায়, এবং জিয়ারত করা মিসের কারণটা হচ্ছে তার এক ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে ছিল, ওইটা পুরান ঢাকার আচ্ছা। অনুষ্ঠান। সেখানে অনুষ্ঠানে মজা করতে করতে কখন সন্ধ্যা গড়িয়ে রাত 8টা বেজে যায় সেটা সে খেয়ালই করে। সে বলে যে এত দূর রাস্তা আবার হেঁটে যেতে হবে আজিমপুরে, আজ তো কবরটা জিয়ারত হলো না। আমি আগেই বলেছি রাসেল ভাই যে কবর জিয়ারত ছাড়া তার শুক্রবার দিনটা কাটতো না কখনো। তো একটা বিশ্বাস ছিল মনে যে আমি বাবা মার কবরের পাশে যে একটু জিয়ারত করে আসবো, এটা তার একটা বিশ্বাস ছিল। পরবর্তীতে সে কয়েকজন ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে তোরা কি আমার সাথে যাবে কিনা, কিন্তু কোনো না কোনো কারণে মানে ফ্রেন্ডগুলো ব্যস্ত হয়ে যায়, তার সাথে যেতে রাজি হয় না কেউ। একটা ফ্রেন্ড তার সাথে যেতে রাজি হয়, বলে যে আমি আজিমপুরের দিকেই যাব। আর রাসেল ভাই তখন এত রিক্সা ছিল না ঢাকা শহরে, আর আপনি যে রাস্তাগুলো এখন এত প্রশস্ত রাস্তা দেখছেন তখন এত প্রশস্ত রাস্তা ছিল না। তো পুরান ঢাকায় মেইন ছিল, ওখানে সবাই ম্যাক্সিমাম টাইম ওই জায়গায় সব বাজার সদাই সবাই পুরান ঢাকা হতেই করতো 1981 সাল। আচ্ছা। তো এক ফ্রেন্ড বললো যে আমি আজিমপুরের দিকে যাব, তুই চাইলে আমার সাথে যাইতে পারো, একসাথে হাইটে হাইটে কথা বলতে বলতে চলে যাই। সে হাঁটতে হাঁটতে, এখন আজিমপুর গোরস্থান যেরকমটা দেখেন সবাই, তখন এরকম ছিল, এরকম ছিল না। এখন কত বড় সাইজ, তখন এত বড় সাইজও ছিল না, আর একটু ছোট ছিল। এখন যেরকম ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছেন, কোনায় কোনায় ল্যাম্প পোস্ট, তখন এত ল্যাম্প পোস্টও ছিল না। কিন্তু গভর্নমেন্টাল সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল গোরস্থান, এবং ঢাকা শহরে সবচেয়ে বড় গোরস্থান ওই আজিমপুরে। যে সে ফ্রেন্ডের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, কথা বলতে বলতে গোরস্থানে পৌঁছে যায় রাত্রে 9:45। 9:45 নাগাদ পৌঁছে যায়, এবং ফ্রেন্ডটা তাকে বলে তুই তলে কবরস্থানে যা, আমি যদি আমার কাজ শেষ করে যাওয়ার পথ খাইতে পারি তাহলে একসাথে চলে যাবো। তাহলে একসাথে যাব। সে ঢুকে যায় কবরস্থানে, এবং সে দেখে একটা লোক পাঞ্জাবি পরা, একটা মাটুপি পরা লোক কবরস্থান থেকে বেরোচ্ছে। সে তখন মনে করে না, সমস্যা নাই, রাত 10টায় তো কোনো সমস্যা হবে না, খুব আহামরি রাত হতো না। তো তার বাবার কবরটা ছিল উত্তর দিকে, উত্তর দিকে আপনার আরো একটু সামনে মাঝখান বরাবর। এখন তো দক্ষিণ দিকের গেটটা আপনারা সবাই চেনেন, এই পাশে যেমন দক্ষিণ দিকের গেটটা যে মেইন এন্ট্রান্সটা, তার বাবার ছিল একদম লাস্টের দিকের কবরটা। তো সে যায় কবরস্থানে, কবর জিয়ারত করতে যায়, এবং কবর জিয়ারত করে। এমন সময় একটা লোক তার পাশে এসে দাঁড়ায়, এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাবা মার কবর তাই না? সে তেমন পাত্তা দেয় না, কারণ কবরস্থানে অনেক মানুষজনই চলাফেরা করে। তো সে বলে যে সে চুপচাপ কবর মুনাজাত করে দোয়া করছে। ওই মুনাজাত করা অবস্থায় মানে আপনি একটা মানুষ মুনাজাত করলে কথা বলবেন না, তাকে জিজ্ঞেসও করবেন না কোনো কোয়েশ্চেন, কিন্তু ওই লোকটা জিজ্ঞেস করছে অ্যাক্সিডেন্টে মারা গেছে তাই না? তো তিনি তখন উত্তর দেয় যে মানে উত্তর না দেওয়ার ভান করে সে মুনাজাতটা খুব দ্রুত কমপ্লিট করে রাস্তার দিকে যাওয়া স্টার্ট করে। সে বলতে থাকে আমি যতই আগে আমি ততই পিছিয়ে, আমি যতই আগে আমি ততই পিছিয়ে। তখন ওই লোকটা তার সামনে আবারও আসে, বলে যে তুমি যে ভাগতে চেষ্টা করছো, আমি তো তোমার কোনো ক্ষতি করবো না, তুমি ভাগতে চেষ্টা করছো কেন? এটা বলতেই সে দেখলো একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই কবরস্থানে কখনো বাচ্চা ছেড়ে দিবেন না, রাইট? এটা দেখার পর তার বুক কেঁপে উঠলো যে আমি কি দেখছি। সে দেখলো ওই বাচ্চাটা হামাগুড়ি দিতে দিতে কবরে ঢুকে গেল। বলে যে এই দৃশ্য আমি আগে কখনো দেখি নাই, এতদিন কবরস্থানে আসছি, হ্যাঁ এটাই আমার প্রথম রাতের সফর, রাতে এই প্রথম কবরস্থানে ঢুকলাম, কিন্তু এরকম দেখবো কিনা দেখবো আমি কখনো কল্পনা করিনি। ওকে। সে তখন বললো যে ওই লোকটা তখন বললো যে তোমার বাবা মা ওই কর্নারে আছে, তুমি চাইলে দেখা করে আসতে পারো, কিন্তু তাদের কোনো কোশ্চেন জিজ্ঞেস করবো না। ওই কবরস্থানে আছে। ওকে। এবং তখন ওই মুহূর্তে সে বলে যে আমার বাবা মা কবরস্থানে আছে, এটা আমি অন্যজনের কাছ থেকে শুনছি। সে হাঁটা দেয়। ওই যে বলছিলাম, সে যতই সামনের দিকে এগোচ্ছে ততই সে পিছের দিকে চলে যাচ্ছে, যতই সামনে যত জোরে দৌড়াচ্ছে ততই সে পিছনে চলে আসছে। একটা সময় টায়ার্ড হয়ে যায়। ঘন্টা খানেক হয়ে গেল, আমি চেষ্টা করছি যেতে, কিন্তু ওই লোকটা ওই চারিপাশেই হাঁটছে, আমার চারিপাশে। সে তখন আমাকে বলল তুমি তোমার বাবার সাথে চাইলে দেখা করতে পারো, তোমার বাবা মার সাথে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে। আবারও বলছি, তারা ওই কর্নারই আছে। হঠাৎ করে একদল লোক লাশ নিয়ে কবরস্থানে ঢুকছে। এইটা দেখার পরে রাসেল ভাই ওনার স্পিডটা খুব নর্মাল হয়ে গেল। সে যেভাবে দৌড়াচ্ছিল সেভাবেই দৌড়াতে পারছে, এখন আর পেছাচ্ছে না। আচ্ছা। ওই কবরস্থানের মানুষগুলোর দলটা এত বেশি ছিল, হয়তো কোনো পরিচিত রিনাউন লোক মারা গেছে সেখানে, প্রচুর মানুষ।
তখন ওই মানুষজনের সাথে জানাজা হচ্ছে, তো সে বলল যে জানাজার নামাজটা আমি পড়ে যাই। জানাজার নামাজটা সে শেষ করে ওই মুহূর্তে ওই জায়গা থেকে চলে যাচ্ছে। এমন সময় একজন লোক তার সামনাসামনি বললে যে তুমি এখানে কি করতে এসছো? বলে যে আমি তো আপনাকে চিনি না। বলে যে আমাকে তোমার চিন্তা হবে না, তুমি এখানে কি করতে এসছো? এখানে বহুরূপী মানুষজন থাকে, এই সময় এখানে এসো না, চলে যাও। এই সময় এখানে এসো না, এখান থেকে বাসায় চলে যাও। তো সে বাসায় চলে আসে রাসেল ভাই, এবং কিছু জিনিস কানেক্ট করার চেষ্টা করে, যে সে অনেক কিছু আলাদা করে দেখতে পায়, এখনো পর্যন্ত দেখতে পায় রাসেল ভাই। আমি খুব শীঘ্রই তাকে স্টুডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং সে আসার কথা নিজের বলে- চোখেই দেখে নিজের সবকিছু। চোখে দেখে। বলে যে আমি এমন সব জিনিস, এমন সব লোকজনদের দেখি, তার ফুপাফুপি নাই, ওই বিল্ডিংটা সে এখন পর্যন্ত মেনটেন করে। আমি বলবো না কোথায় বাসাটা, কোথায়, সব বলা হয়ে যায়। না, একদমই দরকার নেই। আমি কিছু কথা গোপন রাখতে চাই, তাকে নিয়ে আসবো, যে আমি বুঝতে ফেলেন আমি সে আসার কথা বলেছেন। এবং সেই যে প্রতিদিন দেখতে পান রাসেল ভাই এমনও না, কিন্তু সে দেখতে পান। বলে যে আমাকে সবাই খুঁজে পায় না, হুম, আমি সবার সামনে ধরা দিতেও চাই না, এবং আমি যে দেখি আমি কাউকে বলতেও চাই না। ওকে। সো থ্যাংক ইউ সো মাচ আলিফ, অ্যান্ড আপনি কষ্ট করে এসেছেন এবং আজকে আমাদের সাথে ঘটনা শেয়ার করলেন। এখন চলে যাব বাবু ভাইয়ের কাছে। এবং বাবু ভাই, আপনি মানে একটা লং টাইম আপনার বেড়ে ওঠা ইউএসএ তে, রাইট? সো আজকে কি আমরা সেখানকার ঘটনা শুনবো না দেশের ঘটনা শুনবো? রাইট। তো আমরা ফ্লোরিডার একটা ঘটনা শুনে ফেলি তাহলে। এটা হচ্ছে মানে কাহিনীটা ফ্লোরিডার একজন বলেছে, বাট কাহিনীটা ফ্লোরিডার না। বা মূলত কাহিনীর মূল অংশটা হচ্ছে বাইরের। এটা আমাকে বলেছিল আনব্রে নামে একজন। তো ও আপনার তার একটা সময় ছিল যে সময় সে ইউরোপে ওর বাবা মা নিয়ে যেত ওকে ট্রাভেল করতে। আচ্ছা, তো আন্ড্রের বাবা মার সাথে সে গিয়েছিল হচ্ছে আপনার জার্মানিতে বেড়াতে। তো সেখানে বিভিন্ন জিনিস দেখতে দেখতে একটা আপনার হিস্ট্রিক প্লেসে যায়। সেখানে একটা ক্যাসেল ছিল, ক্যাসেলটা আপনার সবার জন্য আর কি দেখার মতো আর কি উন্মুক্ত ছিল। তো ছোট বড় অনেক ক্যাসেল আছে, এর মধ্যে ওরা যেটা যায় সেটা একটা ছোট ক্যাসেল। তো সেখানে ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস দেখে। তখন অ্যান্ড্রে তখন হাই স্কুল পাস করছে আর কি, এরকম একটা বয়স। তো ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস দেখে, মানুষের বিলঙ্গিংস এন্ড স্টাফ। তো বলে যে এটা হচ্ছে একজন ওখানকার জমিদার আর কি, তার ক্যাসেল ছিল আর কি। আচ্ছা, হ্যাঁ, জমিদার বলতে ওখানে কাউন্ট, ভাইস রয়, অনেক কিছু ছিল এরকম আর কি। তো আমি জমিদার বলছি, মানুষের বুঝতে সুবিধা হবে, নো প্রবলেম। যাই হোক। তো দেখতে দেখতে বিভিন্ন জিনিস দেখে এবং সবকিছু ওর কাছে মানে বেশ মানে ডিফারেন্ট লাগে। ও একটা জগতেই হারায় যায় ওখানে ঘুরতে ঘুরতে। কাজ লাইক ওর কাছে মনে হয় যে এটা আজ থেকে 200 বছরের পুরানো বা 400 বছরের পুরানো, এরকম মনে হতে থাকে বিভিন্ন জিনিস নিয়ে। সো এগুলো করতে করতে ও ওখানে যায়, একটা নোটবুক দেখে, এগুলো টাচ করা নিষেধ সব। সো যেটা হয়, ও করে কি নোটবুকটা টাচ করে এবং ও ফ্লিপ করে পেজ উল্টায়। এর মধ্যেই ওকে ওখানকার কিউরেটার যে ছিল চলে আসে। সে বলে ইউ ক্যান নট টাচ দিস থিং, এটা টাচ করা যাবে না, তুমি টাচ করছো কেন, এটা প্রিন্ট করছে, এবং অনেক কিছু বলে। সো অনেক এক্সট্রিমলি সরি টরি বলে ওদেরকে, এবং মানে লাইক কাইন্ড অফ লাইক হিউমিলিয়েট করে, অপমান করে দেয় ওখানে, এরকম একটা ব্যাপার। তো ওর বাবাও বলে যে আসলে আমরা ছেলে বুঝতে পারে নাই, তোমরা তো এটাকে কাচের মধ্যে ঢেকে রাখা দরকার ছিল যদি তোমাদের এরকম থাকতো। তো বলছে তোমরা সাইন পড়ো নাই, টাচ করার কিছু নাই, তোমরা এত কেন, অসভ্য কেন, এই ধরনের অনেক কিছু বলে আর কি। যাই হোক, রাগ করে ওরা চলে আসে ওখান থেকে। তো চলে আসার পর যেটা হয়, আন্ড্রে দ্যাট ভেরি ডে ওরা যখন শহরে চলে আসে, জার্মানি এসে রাতে ঘুমাচ্ছে, সো ও একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা বেশ উইয়ার্ড ছিল। স্বপ্নের মধ্যে ও দেখতে থাকে যে ও যে ক্যাসেলে ওখানে একটা রুমেও শুয়ে আছে, ঘুমে আছে, বিশাল একটা বিছনা আর কি, বিশাল একটা খাট পাতা, বড় পালঙ্ক পাতা, সেখানে শুয়ে আছে। এবং জানালাগুলো দিয়ে বাতাস আসছে, জানালা খোলা। এবং ও যে শুয়ে আছে এটা দিনের বেলা, ও স্বপ্নে দেখতেছে দিনের বেলা, আলো চারিপাশে, এবং বাতাস আসছে প্রচুর, বাতাসে পর্দা উঠতেছে। এই সময় ও দেখে যে স্বপ্নের মধ্যে একটা মহিলা ঢুকছে, লম্বা মতো একটা মহিলা, এবং তার মাথার মধ্যে লাইক গাউন টাইপের পরা, মাথার থেকে জিনিসটা আসছে আর কি এরকম। এসে ওর ঠিক মুখের কাছে ঝুঁকে আসে ফিস ফিস করে কিছু একটা বলে ডিফারেন্ট ভাষায়। এবং ওইটাও এত ফিল করে যে মনে হচ্ছে যে একদম মানে ওর রিয়েল লাইফে জিনিসটা করছে। সো ওর কাছে জিনিসটা আসলে মানুষের কেমন যেন ভীতিকর মনে হয় জিনিসটা, ঠিক আছে। ও ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়, উঠে যেয়ে দেখে তখন রাত, এবং আশেপাশে কেউ নাই রুমের ভিতরে, এবং ওর মানে খুব ভয় লাগতে থাকে। সো হোয়াট হ্যাপেন যে ও ওই দিন রাত ওরা চলে আসে, ওরা এখান থেকে এসে পরে আবার আমেরিকায় ব্যাক করে। এবং প্লেনের মধ্যে যখন ও শুয়ে থাকে, এই সময় যখন নাকি ওর একটু মানে আপনার ডোজড অফ হয়, একটু মানে নিদ্রা মানে ঘুম চলে আসে, যখন ঘুমের মধ্যে বিভিন্ন রকম ডেজাভু দেখতে থাকে। আচ্ছা, যে লাইক ফ্ল্যাশ টাইপের এরকম, যে ওই ক্যাসেল,
ওই সংক্রান্ত জিনিস। মানে ইট ইজ সামথিং রাসূল ভাই অনেক সময় এটা বলে নেই আমি জিনিসটা, মানুষেরকে যখন না কোনো কিছু পজেস করে অথবা মানুষ যখন কোনো কিছু দ্বারা মানে টাচড হয়, হ্যাঁ, মানে কেউ তার উপর নজর রাখা শুরু করে এই ধরনের জিনিস, অতিপ্রাকৃত কোনো জিনিস, সে কিন্তু এই ধরনের জিনিসের সম্মুখীন হওয়া শুরু করে ফার্স্ট প্লেস। আসলে ওর এইটাই হচ্ছিল জিনিসটা। সো এরকম করতে করতে সে আপনার চলে আসে মানে ওরা আমেরিকায় চলে আসে এবং ওদের দিন চলতে থাকে, এবং ও যে বাসায় থাকে ওই বাসাতে তখন ও প্রথম এই স্বপ্নগুলা মানে খুব ব্যাপকভাবে দেখা শুরু করে। আচ্ছা, যে স্বপ্নের মধ্যে দেখে যে এরকম একটা মহিলা, কিন্তু চেহারাটাও মনে রাখতে পারে না। যখন ঘুম ভেঙে যায় চেহারাটার মনে থাকে না, কিন্তু ওর মনের মধ্যে ভয়টা কাজ করে। তো ফার্স্ট টাইম ও যেটা এনকাউন্টার করে একদিন, সেটা হচ্ছে যে ওদের বাসায় কেউ ছিল না দুপুরবেলা, ও শুয়েছিল। তো হঠাৎ করে ও ফিল করে যে ওর যে ক্লোজেট, ওই ক্লোজেটের ওখান থেকে মানে এই কাপড় যেগুলো আছে ওগুলো মনে হচ্ছে কেউ সরাচ্ছে, সাইড করতেছে। সো ও ওখানে ক্লোজেটে কাপড়কে সরায়, ওর তো কেউ নাই, ওর মাও নেই বাসায়। ওর সামনে যায়, সাইড যায়, দেখে যে ক্লোজেট খুলে দেখে কেউ নেই। আচ্ছা, এবং পরবর্তী লাইক ভেরি শর্ট টাইমের মধ্যেই বাথরুমের ভিতর থেকে শব্দ আসতে থাকে, লাইক কেউ কল ছাড়তেছে, কিছু করতেছে, এরকম কিছু একটা জিনিস। সো ও এগুলো নিয়ে ডিসকাস করে ওর ফ্রেন্ডের সাথে, যে আমি আমার বাসায় এই ধরনের জিনিসপত্র দেখতেছি, আমার এরকম ডেজাভু হয়, এরকম হয়, এবং আমি মানে জিনিসটা আমার মধ্যে খুব বেশি চলে আসতেছে। সো দিস হোয়াট হ্যাপেনিং। তোর ফ্রেন্ড বলে তোমাকে আমি একটা ইসের কাছে নিয়ে যাবো, আমাদের এখানে যারা ই আছে একজন, ওরা বলে সাইকি পাওয়ার একজন মানুষ যেগুলো রিড করে, ক্রিস্টাল বলে, তার কাছে নিয়ে যাবো, তার সাথে তুমি কথা বলতে পারো, ইউনো, এন্ড সি হোয়াট হ্যাপেন্স। সে তোমার কি বলে, সামথিং হ্যাপেন অ্যাকচুয়ালি, তোমার কিছু একটা হয়েছিল ওখানে, সেখান থেকে এরকম আসছে। তো ফার্স্টে এটা খুব একটা গুরুত্ব দেয় না, বাট এই যে ঝামেলাগুলো এত বেশি হতে থাকে ওর সাথে। যেমন একদিন রাতের বেলাও আসতেছে, রাস্তাটা খুব মানে নির্জন একটা রাস্তা, ইউএস ওয়ান নামে। তো হঠাৎ করে ওর গাড়ির যে হেডলাইট ব্লিঙ্ক করে, এবং যখন হেডলাইটটা জ্বলে ফুট করে দেখে সামনে মানুষ দাঁড়ানো। আচ্ছা, ও হার্ট ব্রেক করেও দেখে যে মানে করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। প্লাস ও ফিল করে যে ও হিট করে ফেলছে। আচ্ছা, এবং যখন নাকি আবার গাড়িটাকে ব্রেক করে সে দাঁড়ায়, দেখে কেউ নাই চারিপাশে, ওখানে কেউ ছিল না। কেউ ছিল না। আচ্ছা, সো ও তখন মানে ওর জিনিসটা মনে হয় যে জিনিসটা খুব বেশি হয়ে যাচ্ছে ওর সাথে। সো হোয়াট হ্যাপেন, সে ওর সাথে সাইকিক লিডারের কাছে যায় এবং যে কথা বলে মহিলার সাথে, একটা কালো মহিলা, সে এই মানে কৃষ্ণবর্ণ মহিলা আছে যারা ওখানে থাকে, ওর সাথে কথা বলে। সে তখন ওকে বলে যে তোমার আমি রিচ করবো, তোমার এরকম টাকা লাগবে। ও বলে যে আই উইল গিভ ইউ দ্য মানি। ওকে বলো কি কাহিনী কি। তো সে রিডিং করে। আসলে বেসিক্যালি রাসূল ভাই এটা বলা ঠিক কিনা আমি জানি না, ক্রিস্টাল রিডিং যারা করে তারা সবাই আপনার ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, ক্রিস্টাল ব্ল্যাক নিয়ে যারা বল নিয়ে যারা কাজ করে। সো এটার মধ্যে জেনুইন আছে, ফেক আছে, ধাপ্পাবাজ আছে। সো বিদেশে আমরা অনেক ধাপ্পাবাজ দেখতাম, যেখানে সেখানে লেখা থাকতো সাইকি রিডিং। তো বাট যেই মহিলা করছে সে জেনুইন ছিল, কাজ শি ওয়াজ ফ্রম হেইটি। আচ্ছা, হেইটি, তারপর ট্রিনিডাড, এসব জায়গা থেকে কিছু মানুষ ওরা এই কাজগুলো করে ওইখানে। ওরা অবশ্য জেনুইন কাজগুলোই করে। জেনুইন কাজ বলতে আসলে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাজ করে, ব্ল্যাক ম্যাজিক এন্ড ভুডু করে। ওকে। তো ওই মহিলার সাথে সে যায় কথা বলতে, হেইশিয়ান মহিলা, সে ওইটা রিড করে। রিড করে তাকে বলে যে তোমার সাথে তো একটা স্পিরিট চলে আসছে। স্পিরিট চলে আসছে কোত্থেকে, তুমি কোথাও গেছিলা রিসেন্ট টাইমে, এবং স্পিরিটের সাথে কমিউনিকেট করতে হলে তোমাকে টাইম দিতে হবে। তোমাকে আমি এরকম সময় বলবো, ওই সময় আসবা, আমি ওই সময় রিড করবো তোমার পুরো ইটা এবং তোমাকে জানাবো। হ্যাঁ, সো এন্ড ইউ হ্যাভ টু কাম অ্যালং, ইউ ক্যান নট কাম অ্যালং উইথ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধু নিয়ে আসতে পারবে। ও মাই গড। একা আসতে হবে এবং তোমাকে আমি রিড করে তোমাকে বলবো এরকম কাহিনী, এরকম টাইমে। আর তোমার যেসব ইকুইপমেন্ট লাগবে সেগুলো আমি ম্যানেজ করবো, কিছু জিনিস লাগবে টাকা দিবা। ও আসলে কনভিন্স ফ্যান, হি ওয়ান্টেড টু নো। যখন তাকে বলছে তুমি কোথাও গেছিলা, তোমার সাথে স্পিরিট আসছে, ও তখন খুব কিউরিয়াস হয়ে যায়। হাউ ডিড ইউ নো? কিভাবে জানে এবং কি। সো ও করে কি, ঠিকই টাকা ম্যানেজ করে মহিলার বলার সময় সে যায়, এবং মহিলা তাকে সময় দিচ্ছে রাতের বেলা। ইট ওয়াজ আফটার 9, রাত 9টার পরে কোন একটা সময়। এবং ও জায়গাটার নাম বলছিল যেখানে মহিলাটা বসতো, দ্যাট ওয়াজ, যারা ফ্লোরিডাতে থেকে যারা শুনেন হয়তো খোঁজ নিয়ে দেখতে পারেন, জায়গাটা ল্যান্টান আছে। আচ্ছা, ল্যান্টান। ওকে, এনিওয়েজ, তো ওই মহিলার ওখানে সে যায়। যাওয়ার পরে রাতের বেলা ওকে নিয়ে বসে মহিলা। তো ও যেটা বলছিল যে পরিবেশটা এত মানে ভয়ের ছিল ওর কাছে, যে পুরা ধরেন ঘরটার ভেতরে অন্ধকার করা, এন্ড ডিফারেন্ট কালারের একটা কার্টেন লাগানো, উইচ ইজ প্রিটি সিমিলার টু রেডের সাথে সিমিলার, বাট ইটস নট রেড কালার অ্যাকচুয়ালি, মানে ব্লাড কালার যেটার সাথে খুব সিমিলার করে এরকম একটা। তো ও বলছে যে আমরা সারা জীবন শুনছি যে ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক এগুলা ব্ল্যাক কালার দিয়ে করে, বাট ও দেখছে রেড টাইপের কালার একটা সামথিং। এবং ওই মহিলা পুরো ওই কালারই ড্রেস পরে বসেছিল, এন্ড ওদের কিছু ক্যান্ডেল দিয়ে ওকে নিয়ে বসে। ভীতিকর একটা এনভায়রনমেন্ট। ও বলছে যে বেশ নীরব, এরকম করে। সে মহিলার যে বলটা ছিল, বলটা ঢাকা ছিল। ওকে বলে যে তুমি চুপচাপ বসে থাকবা, তুমি এটা ওইটা করবা, মানে ওরা কিছু রিচুয়াল বলে, এগুলা করবা, করার পর তুমি চুপচাপ বসে থাকবা, এন্ড তুমি
চোখ বন্ধ করে থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত চোখ খুলতে না বলবো। চোখ খুললে তুমি তাকাবা, সামনে থেকে অনেক কিছু দেখতে পারবা। তো এরকম একটা সিচুয়েশনে ও বসে থাকে, এরকম হয়, মহিলা ওকে বসতে বলে এবং ও অনেক রকম হুইসপারিং শুনতে থাকে চোখ বন্ধ করা অবস্থায়। মনে হচ্ছে যে কেউ একজন আছে রুমের মধ্যে, এবং হুইসপারটা নট লাউড, হালকা শব্দ হুইসপার টাইপের। এবং এক সময় দেখে যে ওই মহিলা বিড়বিড় করে কি পড়তে পড়তে এক সময় বলে যে ওপেন ইউর আইস। ও চোখ খুলে দেখে যে ওই বলের উপর যে কাপড়টা ছিল সরা ফেলছে, এবং ও অ্যাকচুয়ালি বলে যে ও দেখতে পারছে বলের ভিতরে সামথিং লাইক, ও নিজেকে দেখতে পারছে যে ও যখন ওই পাতা উল্টাইছে তখন ওর কাছে এসে কেউ ওর মানে মাঝে মিশে যাওয়ার মতো ওর পাশ থেকে গেছে, এটাও জানতে পারে। তারপরে ও দেখে বেশ ভয় পায়, এবং ওকে কেউ একজন ফিস করে বলতে থাকে যে তুমি আমার বিলঙ্গিংস ধরছো, তো আমি তোমাকে পছন্দ করছি, ইউ হ্যাভ টু কাম উইথ মি। ও মাই গড, এরকম করে ওকে বলে যে আমার সাথে আসতে হবে। অলরেডি সে তখন বলে হ্যাঁ, বলে তোমাকে আমার সাথে আসতে হবে। এবং ও এটা শোনার পর খুব ভয় পায়, এবং ও করে কেউ রিচেলের মাঝখান থেকে উঠে যায় লাভ দিয়ে, ভয় মানে সে ওটা নিতে পারে না। ওই মহিলা বলে তুমি এটা খারাপ করছো, আমি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতাম তোমার এখানে, কিন্তু বাট তুমি তো মাঝখান থেকে উঠে গেছো, এটা একটা খারাপ জিনিস হচ্ছে। মহিলা বলে তুমি আবার সিটিং দিতে হবে, সে তো আর রাজি হয় না, ওই সিটিং এর মধ্যে সে আর যাবে না, খুবই ভয় পায়। তো ও যে ওর বাবার সাথে এগুলো আলাপ করে, তো ওর বাপ একটা খুবই উড়ে দেয় যে এসব ফাইজলামি, তুমি ওখানে যে উল্টা পাল্টা ইস করছো। ওদের অরিজিন ছিল হচ্ছে পোর্টোরিকো, এইসব জায়গা, অরিজিনটা পোর্টোরিকো। দে ডোন্ট গিভ ননসেন্স টু দিস থিংস, বলে যে এইসব ফালতু, তোমার এগুলোর মাথার মধ্যে কিছু, আর টাকা পয়সা কারে দিছস ওই মহিলাকে আমি ধরবো। তো মানে আরো বলে যে মুভি টুভি দেখে মাথা খারাপ হচ্ছে, এইসব অনেক কিছু বলে। সো হোয়াট হ্যাপেন যে ওকে নাকি এরকম প্রায় মানে আপনার এমন কিছু করতো যেটা হচ্ছে আপনার আত্মহত্যাতে প্রণোদিত করানো, এবং সেটা বুঝতে পারছে পরে। যেমন দেখা যাচ্ছে যে ওর বিচে নিয়ে সমুদ্রে গেছে, হাঁটতে পানির অনেক দূরে চলে গেছে, ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছিল। হ্যাঁ, সো মেনি থিংস হ্যাজ হ্যাপেন্ড, পার্সোনাল লাইফেও একটা ইম্প্যাক্ট পড়েছে। এবং সবকিছু এরকম খারাপ হওয়ার পরে ওর একটা পাকিস্তানি ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, পাকিস্তান। সে তাকে শুনে, এগুলা শুনে গুরুত্ব দেয়, এবং তাকে নিয়ে যায় ওখানকার একজন হুজুরের কাছে, এবং সে তাকে নিয়ে বলে যে মাই গড, তুমি তো খুব, ওকে দেখে ওর হাত দেখে বলে যে বাবা তুমি তো অনেক মানে এমন কিছুর সাথে তোমার ই হয়েছে যে এনকাউন্টার, দ্যাট ইজ এ ভেরি সিনিয়র জিন্নাত, ভেরি ওল্ড জিন্নাত, অনেক পুরনো একজন জিন্নাত, এবং যে তোমাকে মানে শেষ করে দিবে। সে চাই মানে মেন পার্সিভিস, তোমাকে যা বলছে যে তোমাকে আত্মহত্যা করবে, তোমাকে নিয়ে যাবে, দিস ইজ নট রাইট, তারা তোমাকে ভুল কাজটা কমিট করাতে চাইতেছে, সিন, যেটাতে তুমি কখনোই হেভেনে ঢুকতে পারবা না। সো উনি তাকে অনেক রকম চিকিৎসা দেয়, পরবর্তীতে অনেকটা ভালো হয়ে যায়, অ্যান্ড ও পরবর্তী তারপরে ওকে অনেক সাবধানে থাকতে বলছি যে তুমি যেই রিলিজনেরই হও, তুমি প্রে করো সবসময়, প্রে টু ইউর গড অ্যান্ড স্টাফ লাইক। উনি অনেক রকম ওকে হেল্প করছে, ও খুব ছিল। পরে কি ঠিক হয়ে গেল? পরে মোটামুটি ঠিক হয়েছে, বাট ওকে সাবধানে থাকতে বলছে। ওকে, এই এল্ডার জিন যারা আছে তারা অনেক রকম কিছু করতে পারে। ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হাসিব মিরপুর থেকে। ধন্যবাদ রাসেল ভাই, যদিও আজকে পেজে ছিলাম না, তারপর সুযোগ দেওয়ার জন্য। আমি যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, সেই ঘটনাটা হচ্ছে আমাদের কলকাতার বনগাঁ যেই জেলাটা, সেই জায়গার একটা স্টোরি। তো রাসেল ভাই যাকে নিয়ে স্টোরিটা, সে নর্মালি ইন্টার যেটাকে বলে, তো ইন্টার পরীক্ষার্থী ছিল আর কি। মানে ঘটনাটা রাসেল ভাই 1990 এর দিকে। তো 1990 এর দিকে ঘটনাটা। তো তখন মানে ইন্টার পরীক্ষা দিবে সেই স্টুডেন্টটা। তো ওর যে মানে ওর বাবা ছিল এক জমিদার বাড়িতে কাজ করতো। তো একটা পর্যায়ে যখন তার বাবা জমিদার বাড়িতে কাজ করতো, তো তার পরীক্ষার জন্য সে তার ওই জমিদার বাড়িতে তার বাবাকে বলে যে যেহেতু আমার মানে ছেলেটা পরীক্ষা দিবে, তো তখন জমিদার কাছে রিকোয়েস্ট করে যে পরীক্ষার জন্য মানে ওই যে পরীক্ষা হল পড়ছে সেটা আবার কাছাকাছি, মানে সেই জমিদার বাড়ি থেকে একটু কাছাকাছি। তো সেই জন্য তিনি আর কি বলে যে তাহলে এই 2টা মাস আপনার এখানে যদি থেকে পরীক্ষাটা দিতে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো বলার পরে সেই ছাত্ররা তার সেই জমিদার বাড়িতে গেল, তার বাবা যেখানে কাজ করতো। তো সেখানেও যখন পৌঁছালো, তো তাকে একটা জমিদার বাড়ির মানে সম্পূর্ণ বাড়ির পেছন দিকে একটা ঘর, তো নর্মালি ওই ঘরের পাশে উঠোনটা জমিদার বাড়ি যেরকম থাকে, তো সেখানে ওকে থাকতে দেওয়া হলো। তো আবার জমিদার সাহেব ওই ছেলেকে খুব আদর করতো, কারণ ওর বাবা ওনার খুব কাছের লোক ছিলেন যেহেতু। তো তখন বললো যে তোমার ছেলে আমার ছেলের মতোই, সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। তো ওই ছেলেটা প্রথম দিন রাতে যখন ওই বাড়িটাতে ঘুমায়, তো ঘুমানোর সময় রসবের ঠিক 12টার সময়
তোর দরজাটা তো খোলা, মানে বাইরের দিকে বাইরে খুললেই উঠান। তো দেখে যে মানে একটা সুন্দর খুব মেয়ে হাঁটাচলা করতেছে। তো সে প্রথম যেহেতু আসছে নতুন, তো সে স্বাভাবিক সবাইকে চিনে না, তো ভাবছে হয়তো বা এখানকার কেউ হবে। তো তারপর সে একটু উকি দিয়ে দেখলো। তো দেখার পরে দেখে মেয়েটা অদ্ভুত খুব সুন্দর। তো দেখার পরে সে মেয়েটা তার দিকে একবার তাকায়। তো তাকানোর পর সে আবার দরজাটা বন্ধ করে চলে যায়, কারণ সে প্রথম দিন এখানে আসছে, আননোন, কাউকে চিনতে পারে না। তো এরকম ঠিক সেকেন্ডে সেম ঘটনা ঘটে। ঠিক 12টার সময় সেম ভাবে ওই মেয়েটাকে আবারও দেখতে পায়। তো এবারও সে একইবারের মতো সে ওইভাবে চলে যায়। কিন্তু তৃতীয় দিন রাসেল ভাই যেটা হয়, সে চিন্তা করে যে মেয়েটা যখন আবার যখন দরজার দিকে তাকায় যায়, তখন মেয়েটা তার দিকে একটু তাকায় বলে, তুমি কি এখানে নতুন আসছো? তখন বলে, হ্যাঁ, আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারিনি। বলে, আস্তে আস্তে সব চিনতে পারবা, সমস্যা নেই। তোমাকে খুব ভালো লাগছে, তোমার সাথে কথা বলা যাবে? তো ছেলেটা একটা অদ্ভুত মেয়েটার মুহূর্তে পড়ে যায় রাসেল ভাই। তো ও ঠিক ওই 12টার দিকে ওকে নিয়ে ওই রুমটাতে ঢুকে ঠিক 12টা থেকে রাত 2টা পর্যন্ত তার সাথে গল্প গুজবের মুহূর্তে একদম হারিয়ে যায় রাসেল ভাই। ঠিক 2টার দিকে মেয়েটা বলে যে আমার যাওয়ার সময় হয়েছে, আমার চলে যেতে হবে। তো ঠিক ওই মুহূর্তে মেয়েটা গেটটা খুলে তখন চলে যায়, বলে আমি কালকে আবার আসবো ঠিক 12টার সময়। তো এটা বলে যখন মেয়েটা বের হয়ে যায়, যাওয়ার পর ছেলেটা একটু কেমন যেন অদ্ভুত চিন্তা করি, মেয়েটার পিছনে গেটটা খুলে দেখা যাচ্ছে ভাই মেয়েটা নিউজই নাই, একদম উধাও হয়ে গেছে। উঠোন পুরোটা খালি, যেহেতু হেঁটে যেতে হবে। তো ছেলেটা কিছু মনে করলো না। তো পরের দিন ঠিক 12টার দিকে ওই মেয়েটা আবার আসলো। তো আসার পর এবার বলে যে তোমাকে তো আমি চিনি না, কে, কোথায় থাকো, কার, এই কিছুই সবকিছু জানতে হবে কেন? তো এইভাবে তো বলে যে আমাকে তোমার ভালো লাগে না? বলে যে হ্যাঁ, লাগবে না কেন, না লাগলে তো কথা বলতাম না। তো একটা পর্যায়ে সে মেয়েটাকে তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে আসো থাকো কোথায়? তো সে এগুলা কিছুই বলতে পারছে না। তো তখন বলে যে আচ্ছা তুমি প্রতিদিন 2টার সময় চলে যাও কেন? আমার আসার সময় আমি 12টার 1 মিনিট আগেও আসতে পারবো না, পরেও আসতে পারবো না। তো এই জিনিসটা শোনার পর ওই কিছুটা হতভম্বিত হয়ে যায়। তো যার ফলে আর কি ও বুঝতে পারতেছে না যে কারণ কি 12টার 1 মিনিট আগেও আসতে পারবে না, 12টার 1 মিনিট পরেও আসতে পারবে না, আবার ঠিক 2টা বাজে চলে যায়। তো এরকম ভাবে রাসেল ভাই প্রায় 14-15 দিন ঘুরতে থাকে। এখানে বলে রাখা ভালো ভাই, রাসেল ভাই ছেলেটা বুঝতেছিল যে এটা স্বাভাবিক না, কিন্তু যখন মেয়েটা আসে রাসেল ভাই, ও মেয়েটার কোনো একটা মুহূর্তে ও আটকা পড়ে যায়, কোনো কিছু বলতে পারে না, মানাও করতে পারে না, এক প্রকার পজেসড হয়ে যায় ওই টাইমটাতে। তো তারপর একদিন সে তার এই 14-15 দিন রাসেল ভাই তার শারীরিক অবস্থা হঠাৎ করে খুব খারাপ অবনতির দিকে ঘুরতে থাকে। তো এটা দেখে আবার জমিদার সাহেব তাকে আবার ডেকে পাঠায়। তো ডেকে পাঠানোর পর বলে যে কি ব্যাপার, কি হয়েছে যে এরকম ভাবে? তখন তিনি বলে যে তখন ঘটনা বলতে বলতে সেটা ওই মেয়েটার কথাটা বলে ফেলে। তো এই কথা শুনে জমিদার সাহেব একটু রেগে যায় যে তুমি রাতে মেয়েটাকে এমনি আমি জানি না, চিনি না, কিন্তু ঠিক 12টার সময় আসে, আবার 2টার দিকে চলে যায়। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেয়েটাকে দেখবো, মেয়েটা কে আমার চিনতে হবে। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তো উনি একদিন ওর যে রুমটাতে, রুমের ওখানে পিছনে জানালাটা ছিল, তো ওই জানালার দিকে জমিদার সাহেব একটু লুকাই দেখার জন্য চিন্তা করে যে দেখবে আজকে মেয়েটা কে। তো ঠিক 12টা যখন বাজে, তো মেয়েটা ঠিক আসে। আসার পরে ও দরজা খুলে দেয় বরাবরের মতো, প্রতিদিনের মতো খুলে যখন ঢুকে আসে ভাই, তখন কোনো এক কারণে জমিদার সাহেব যে কোনো কারণে হয়তো অজ্ঞান হয়ে যাবে, ও উনি মেয়েটাকে দেখতে পায় না ঠিক ওই ঢুকার আগ মুহূর্তটাতে। কিন্তু যে ছেলেটা ছিল সে আর ওই জিনিসটা খেয়াল করে না, কারণ যেহেতু জমিদার সাহেব দরজার আড়ালে লুকায় ছিল, জিনিসটা খেয়াল করতে পারে না। তো ঠিক আবার বরাবরের মতো রাত 2টা বাজে চলে যায়। তো যাওয়ার এক পর্যায়ে তখন জমিদার সাহেবকে যখন যে বলে যে আপনি দেখছেন, আমি তো দেখতে পাইনি, অজ্ঞান হয়ে গেছি, ইয়া করতে পারি। তখন বলে যে আচ্ছা তুমি কাজ করবা, যেহেতু মেয়েটা এইভাবে আসে, তুমি কালকে দরজা খুলবা না, ঠিক বন্ধ রাখবা, 12টা বাজলেই তো আসে, ওই টাইমে দরজাটা বন্ধ রাখবা। তো তখন বলার পরে সে ওই দিন ঠিক 11টার দিকে খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে না, জেগে থাকে, রাসেল ঘুম আসতেছিল না ওর। তো ঠিক যখন 12টার মতো বাজে, ও চিন্তা করতেছে দরজা বন্ধ আসবে কিভাবে। তোর কাঁথামুড়িতে যেহেতু শোয়া ছিল রাসেল ভাই, তো হঠাৎ করে ঠিক যখন 12টা বাজে ঘড়ি কাটায় জমিদার বাড়ির জিতে আলগড়িতে, তো তখন সে দেখে যে দরজা বন্ধ রাসেল ভাই, কিন্তু মেয়েটা ঘরের ভিতরে। তো বলে যে তুমি কিভাবে আসলা, এই দরজা তো বন্ধ ছিল, তুমি আমাকে আসতে দিতে চাচ্ছিলাম। বলে কি না না না, এরকম না, আমার আজকে শরীরটা দুর্বল ছিল, এই জন্য আমি আগে শুয়ে পড়ছি। তখন এই কথা বলার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, তুমি আসছো কোন দিক দিয়ে? বলে যে সব কথা কেন জানতে হবে, ঠিক আছে। তো এই বলা রাসেল ভাই ওরা ঠিক আগের মতো 3টা পর্যন্ত গল্প করে। তো এরপরে যেটা হয় রাসেল ভাই, তখন একদিন ছেলেটা জিজ্ঞেস করে যে তোমার পরিচয় কি, তুমি থাকো কোথায়, এটা আমাকে আজকে খুব বলতেই হবে। তখন বলে যে আমি তো যেখানে থাকি সেখানে তুমি থাকতে পারবে না, তবে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে নিয়ে যাব। তখন এই কথা বলার পর ভাই ও ওই টাইমটাতে যখন রাসেল ভাই মেয়েটার সাথে স্টে করে,
তখন ওই ছেলেটা মানে ওই প্রবলেমটা বুঝতে পারে না যে আসলে স্বাভাবিক না অস্বাভাবিক। কিন্তু যখন মানে চলে যাওয়ার পর তার মনে আসে যে আসলে মেয়েটা কোথা থেকে আসে এবং যাওয়ার পর কোথায় চলে যায় এবং ঠিক 12টার দিকে আসে এবং 2টার দিকে চলে যায়। তো এই ঘটনাটা যখন এভাবে করতে থাকে, তো জমিদার সাহেবকে যখন জিনিসটা জানানো হয়, জমিদার সাহেব তার বাবার বাড়ির দিকে তলব করে বলে যে এই হচ্ছে, আপনি কি করা যায়। তখন জমিদার সাহেব তাদের এলাকার যে ওঝা ছিল, তো তাকে তখন ডেকে নিয়ে আসে। তখন বলে যে এই ছেলের অবস্থা তো খুব খারাপ, ওকে যে জিনিসটা ধরছে এটা ওকে ছাড়বে না, আর ও বড় জোর হলে 1 মাসের মতো বাঁচবে। তো এই কথা শোনার পরে রাসেল ভাই, ওর বাবা মা সে প্রায় ভেঙে পড়ে, বিশেষ করে মা। তখন বলে যে তাহলে এটা থেকে কোনো উপায় কি আছে। তখন বলে যে উপায় যেটা আছে এটা রিস্কি, যদি করতে যায় ও যদি একটা ভুল করে তাহলে হয়তো বা মারা যেতে পারে, আর এমনিতে না হলে যদি মেয়েটা এইভাবে কন্টিনিউ আসতে থাকে তাহলে ঠিক 1 মাসের মাথায় হলেও সেটা মারা যাবে। তো এই কথা শোনার পর রাসেল ভাই মানে তার বাবা মা এটা নিয়ে আর অ্যাটেম্পটা নিতে চায় না। তো রাসেল ভাই ঘটনাটা এখনো এখানে এই অবস্থা মানে তখন হ্যাঙ্গিং ছিল। তারপর ঘটনা রাসেল ভাই মানে ফিনিশিংটা আসলে জানা হয়নি। মারা যাননি তার মানে? তার মানে হচ্ছে যে ওনার যে ইয়াটা সেটা যখন শেষ হয় না, তখন মেয়েটা বলে যে মানে ওর যে সাথে যে স্টে করতো সেটা বলে যে আমি তোমার কোনো ক্ষতি করবো না, অনিষ্ট করবো না, ঠিক আছে, কিন্তু তুমি যদি কোনো প্রকার চেষ্টা করো তাহলে আমি তোমাকে করতে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটি একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হচ্ছে নয়ন হোসেন হাবিব, বলছি সৌদি আরবিয়া থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করবো সেটা আমার সাথে ঘটানো। ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার একজন কলিগের পরিচিত একজন ব্যক্তির সাথে। তো আমার কলিগ যিনি, ওর ভাষা আসলে বাংলাদেশ না, ভিন্ন দেশের একজন মানুষ, বাট ওর নিষেধাজ্ঞা থাকার কারণে আমি দেশটার নাম উল্লেখ করছিলাম। তার আগে বলে রাখি যে আমি কিছু মাস আগে ভূতাখানে লাইভ পারফরমেন্স করেছিলাম, এখন আমি সৌদি আরবে অবস্থান করতেছি। তো যাই হোক, আমি ঘটনাটা বলি। আমার যিনি কলিগ আমাকে যেভাবে বলছে, একটা ওকেশনে সে তার দেশে যায় আসলে। তো দেশে যাওয়ার পর তিনি যেটা করতেন, প্রায় অতি সকালেই ফজরের নামাজ শেষ করে তিনি তাদের এলাকায় যে গুরুস্থান আছে সেখানে যেতেন। তো তার এটা অভ্যাস ছিল। তো সেদিনকার প্রতিদিনের মতো সেদিনও তিনি তার গুরুস্থানের ওখানে যান। তো তিনি যেটা দেখতে পান যে তাদের ওই গুরুস্থানটা বেশ বড় একটা গুরুস্থান ছিল, এবং তার পাশে জানাজা নামাজ পড়ার জন্য কিছু জায়গা ছিল। হ্যাঁ, তো ওখানে জানাজা নামাজটা যেখানে মানুষ পড়তো একটা ফ্লোর করা ছিল। তো ওখানে তিনি যেটা দেখতে পান যে একজন মানুষ সেন্সলেস অবস্থায় শুয়ে আছে, এবং তার পাশ ঘিরে প্রায় বেশ কিছু মানুষ তাকে দেখতেছে। এবং ওই মানুষটার চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা দেখে হয়তো বা তীব্র ভয় পাইছে, এরকম কিছু একটা হয়তো বা তার সাথে হয়েছে, সেই জন্যই হয়তো বা তিনি এখানে শুয়ে আছেন। তো যাই হোক, তিনি খুব কিউরিসিটি নিয়ে তাকে ডাকতে থাকেন, বাট ভদ্রলোক উঠেন না, একেবারে সেন্সলেস। তো সবাই ধরাধরি করে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর প্রায় সেখান থেকে তিনি ঠিক হন, এবং ঠিক হওয়ার পর 3-4 দিন পর আমার যিনি কলিগ তার সাথে তার দেখা হয়। তো দেখা হওয়ার পর আমার কলিগ তাকে প্রশ্ন করেছে আপনার সাথে কি ঘটেছিল সেদিন। তার আগে একটু বলে রাখি যে ওই গুরুস্থানটার পাশে একটা পুকুর ছিল, আর ওই পুকুরে একটা লাশ ভেসেছিল। লাশটার অবস্থাটা এরকম ছিল রাসেল ভাই, মানে খুব ভয়ানক ছিল, ভয়ানক অবস্থা হয়েছিল। মানে তার ফেসের তার জিহ্বাটা বের হয়েছিল, এবং চোখ ছিল না, তার ভিতরে চোখ ছিল না। তো ওটা একটা লাশের অবস্থাটা এরকম ছিল, সেটা পুকুরের মধ্যে পড়া ছিল। তো যাই হোক, 3-4 দিন পর যখন দেখা হয় আমার কলিগের সাথে তার, তখন আমার কলিগ তাকে প্রশ্ন করে যে সেদিন রাত্রে আপনার সাথে কি হয়েছিল, আপনি কেন সেখানে এইভাবে কেন সেন্সের অবস্থায় শুয়েছিলেন। তো প্রথম ওই লোক আসলে কিছু বলতে চায় না। অনেক জড়াজড়ি করার পর তারপর তিনি সবকিছু অকপটে স্বীকার করে। তিনি বলতে থাকেন যে আমি এবং আমার আরেকটা ফ্রেন্ড দুজনে মিলে কাফনের কাপড় চুরি করতাম। তো আমাদের পেশা ছিল এটাই, আমরা কাফনের কাপড়ে বিশেষ করে চুরি করতাম। নতুন কোনো খবর আসলে আমরা সবসময় চেষ্টা করতাম নতুন খবর ঘুরে তার কাফনের কাপড়টা নিয়ে যেয়ে আবার খবরটা লাগিয়ে দেওয়ার জন্য। তো বেশ কিছুদিন ধরেই আসলে এলাকাতে নতুন কোনো খবর আসতেছিল না কবরস্থানে। তো আমরা প্রায় প্রতিদিনই দেখতাম যে আসলে খবর আসতো না। তো একদিন আমার ফ্রেন্ডটা আমাকে বলে যে আজকে নতুন একটা খবর আসছে, তো তুমি এক কাজ করবা, রাত্রে তুমি তৈরি থেকো, আমি তোমাকে মধ্যরাতে ডাক দিব, পরে দুজনে মিলে যে খবর করে কাফনের কাপড়টা নিয়ে আসবো। তো রাসেল ভাই, যেই কথা সেই কাজ। ওই তার ফ্রেন্ড আসলে আসে রাত্রে, মধ্যরাত্রে আসে এবং তাকে ডাক, তখন তিনি তার সাথে বের হয়ে। তো যিনি ঘটনাটা বলতেছিলেন আমার কলিগকে, তিনি প্রায় বলতেছিলেন যে আমি আমার ফ্রেন্ডকে বেশ কয়েকবার বলছি দেখ আজ তোমার ভালো লাগতেছে না, কেন জানি একটু খারাপ লাগতেছে, সো না গেলে কি হয় না, বলে যে এতদিন পর এটা খবর আসছে, না গেলে কিভাবে হয়। তো সেদিন তারা বের হয়ে দেখলো যে আকাশের অবস্থা ছিল পূর্ণিমা,
পূর্ণিমা ছিল, এই জন্য তাদের কোনো লাইট কিংবা কোনো আগুনের কোনো প্রয়োজন পড়েনি তাদের সাথে। তো তারা বললো হয়তো পূর্ণিমা রয়েছে, তো কোনো লাইট নেওয়ার দরকার নাই, আমরা চুপি চুপি গিয়ে কাজটা শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তো সেই জন্য তারা মাটি খনন করার জন্য তাদের সাথে একটা কোদাল রাখে, এটা নিয়ে তারা যায়, দুজন মিলে যায় কবরস্থান। তো যিনি ঘটনাটা বলতেছিলেন তিনি বললেন যে আসলে সেদিন কবরস্থানের গেটের ভেতরে ঢোকার পরে আমার খারাপ লাগতেছিল। আমরা এই পেশা অনেক দিন ধরে জড়িত ছিলাম, আমাদের সচরাচর এরকম লাগে না, কারণ আমাদের অভ্যস্ত এই পেশাটারও কাফনের কাপড় চুরি করা। তো তারা কবরস্থানের গেট দিয়ে ভিতরে ঢুকে, অজস্র কবর সেখানে, ওই এলাকা ভিত্তিক কবর, তো অজস্র কবর। তো সেই কবরের আঁকা বাঁকা পথ দিয়ে তারা ওই যে আজকে বিকেলে যে কবরটা হয়েছে এখানে, ওই কবরটার ওখানে যায় খনন করার জন্য। তো যখন ওই কবরটার ওখানে যায় এবং তারা মার্ক করে যে এটাই সেই কবর, আজকে বিকেলে এখানে কবর হয়েছে। এমনি তো নতুন কবর দেখলে বোঝা যায় যে এটা নতুন কবর। তো তারা প্রথমে কবরের চারপাশে যেই বেড়া দেওয়া ছিল সেটা তুলে ফেলে, সেটা তুলে ওই তার ওই ফ্রেন্ডটাই কোদাল নিয়ে কবরের মাটিগুলো উঠতে থাকে। তো কবরের মাটি উঠানোর পর নর্মালি আমরা জানি কবরের নিচে যে বাঁশগুলা দেওয়া হয় সেটা তেমন একটা মাটি খনন করার প্রয়োজন পড়ে না, অল্প একটু মাটি খনন করে বাঁশগুলা পাওয়া যায়। কিন্তু সেদিন তারা কবর খুঁজতেছিলেন, বাঁশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তিনি তার বন্ধুকে বলেন, বন্ধু হয়তো এখানে কোনো প্রবলেম আছে, চলো চলে বলেন না, হয়তো বা দেখা যায় একটু গভীর করে কবর দিচ্ছে থাকে, সেই জন্য হয়তো আমরা বাঁশগুলা পাচ্ছি না, তো আরেকটু বেশি। তো খনন করতেছে, তো একটা সময় প্রায় বেশ সময় হয়ে যাওয়ার পর, বেশ খানিক খনন করার পর তিনি বুঝতে পারলেন যে বাঁশগুলা তার ওই কোদালের মধ্যে লাগতেছে। তখন বলে যে দেখো বাঁশগুলো এখানে দেখা যাচ্ছে। তো একটা পর্যায়ে তারা বাঁশগুলা উপরে উঠাই ফেলেন এবং বাঁশগুলো উপরে উঠাই ফেলার পর ওখানেও আমাদের দেশের মতোই নর্মাল একটা শীতল পাটি দিয়ে লাশের উপরে দিয়ে রাখি, তো ওটাও উঠাই ফেলেন। তো এখন একটু দেখা যাচ্ছে সাদা কাপড়। তো সাদা কাপড়টা যখন দেখা যাচ্ছে মনে হচ্ছে সাদা কাপড় খুব ঝকঝক করতেছে, এরকম একটা সাদা কাপড়, সেটা কোনো মাটি লাগানো নেই। তার কাছে যেটা লাগছিল তিনি সেটাই বলতেছিলেন যে সাদা কাপড়টা দেখা যাচ্ছে। তো তিনি খনন করতে থাকেন, খনন করতে করতে একটা সময় অনেক বড় খনন করে ফেলেন যাতে করে দুজন মানুষ ওখানে ঢুকতে পারে। যখন পুরোটা খনন করে ফেলেন তখন তিনি দেখতে পান যে আমরা জানি নর্মালি কবরে যখন লাশ রাখা হয় তখন কবরের মাথায় এবং পায়ের মধ্যে যেই কাফন কাপড়ে কিন্তু একটা রশি দিয়ে গিঁট দেওয়া থাকে। তো তিনি দেখেন যে ওখানে কোনো গিঁট দেওয়া থাকে, কিন্তু কবরে যখন নামানো হয় তখন কিন্তু ওই গিঁটটা খুলে ফেলা হয়, বাট ওই লাশটার গিঁটটা খোলা ছিল না, ওভাবে লাগানো ছিল। তো সেই জন্য তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি একটু নিচে আসো, এসে আমাকে একটু হেল্প করো, তো ওই রশিটা খুলে দাও। তো তিনি তখন নিচে যায়। তো তারা দুজন বন্ধু, একজন মাথার দিকে একজন পায়ের দিকে, ওই কাফনের কাপড়ের রশিটা খুলতে যাবে। সেই মুহূর্তে যখন তারা কাফনের কাপড়ের ওই রশির মধ্যে হাত দিচ্ছে তখনই তারা যেটা দেখতে পায় সেটা হচ্ছে, আমি আগেই বলেছি কবরটা একটু গভীর, তারা দেখতে পায় যে কবরের উপরে কবরের পাড়ে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু দুজন মানুষই হুবাহু দেখতে তাদেরই মত, তাদের ফেস যেমন এই মানুষ দুজনের ফেস এমন। এটা দেখে যিনি ঘটনা বলতেছিলেন তিনি বললেন যে আসলে তখন কি করবো কিছু বুঝতেছিলাম না। আরেকটা ব্যাপার লক্ষ্য করতেছিলাম সেটা হচ্ছে তাদের যে চোখ ছিল, চোখটা কোনো নর্মাল কোনো চোখ ছিল না, একদম আগুন যেরকম উজ্জ্বল, আগুন থেকে যেরকম ঝালসা আসে তাদের চোখের ভিতর থেকে এরকম একটা ভাব আসতেছিল এবং চেহারাটা হাসি রঙ্গিত ছিল। তো এটা যখন আমি দেখতে পেলাম, দেখার সাথে সাথে আমি কিভাবে কবরের উপরে উঠছি আমি সেটা জানি না, খুব তাড়াহুড়ো করে উঠছি এবং উঠে আমি ওখান থেকে দৌড়াতেছিলাম। কবর এখানে তো কবরের রাস্তাটা যে ছিল আমি সেই রাস্তাটা মার করতে পারতেছিলাম, আমি কবরের উপর দিয়ে দৌড়াচ্ছিলাম এবং আমার যেটা মনে হচ্ছিল যে আমার পেছন থেকে প্রায় অনেক মানুষ আমাকে, আমি দৌড়াচ্ছি তারাও আমার সাথে দৌড়াচ্ছে এবং বিকট কিছু ছাড়ানো হচ্ছে পেছন। আমি সময় আমি দেখলাম যে আমি এখানকার যেখানে জানাজা পড়াই সেই ফ্লোরের উপরে আমি চলে আসছি অনেকটা কবরের দেওয়ালের দিকে। কিন্তু যখন আমি এখানে নিজেকে আবিষ্কার করলাম যে আমি এখানে আছি, তখন আমি দেখতে পেলাম যে কবরস্থানের যে গেট আছে ওই গেট দিয়ে অজস্র মানুষ কবরস্থানে প্রবেশ করতেছে এবং তারা প্রত্যেকে দেখতে আমারই মতো, আমার থেকে একটু হাইট বেশি, বাট দেখতে আমারই মতো, প্রত্যেকের চোখের মধ্যে আগুনের ঝলসি বের হচ্ছে। তো এটা দেখার পর আমি যখন দেখলাম যে এখানে অজস্র মানুষ আমার দিকে আমি আসতেছে, তখন আমি দেখে আসলে এত বেশি পরিমাণে ভয় পাই, আমি বুঝতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। একটা পর্যায়ে আমার মনে হলো যে বেশ কিছু মানুষের সামনে তাকে আঘাত করতেছে। তারপর আমার আর কিছু মনে নাই, সকালবেলা তো আপনার আমাকে হসপিটালে নিয়ে আসছে। রাসেল ভাই তার সাথে এটাই হয়েছিল। আর তখন আমার কলিগ তাকে প্রশ্ন করে তোমার সাথে যে আরেকটা ফ্রেন্ড ছিল সে কোথায়, তখন সে লোক তাকে ওকে ইনফর্ম করে যে কুরপাড়ে যে লাশটা ভেসে উঠছিল ওই লাশটা আর কারোই না, সেটা আমার ফ্রেন্ডলি লাশ। তো বলে যে তোমরা তাহলে কোন কবরটা খনন করছিল, ওখানে তো আমরা কোনো এরকম কিছু দেখি নাই যে কোনো কবর খনন করা। তো তিনি বলেন যে আসলে পুরো রাতের ঘটনাটি আমার কাছে কিছু লাগে সেটা ব্যাখ্যা করতে পারবে না। তো রাসেল ভাই ঘটনা এটাই ছিল। আর পরবর্তীতে আমি আমার কলিগকে কিউরিওসিটি নিয়ে প্রশ্ন করি যে আসলে ওই লোকটা এখনো জীবিত আছেন নাকি, তার সাথে তোমাকে এখনো দেখা হয় আমার দেশে তুমি যখন যাও তখন উনি আমাকে বলেন যে আসলে তার সাথে আমার সাথে দেখা হয়, বাট আমাদের ওখানে সবাই তাকে একটা নামে চিনে, অমুক পাগল, ঠিক এখন পাগল হয়ে গেছে। রাসেল ভাই এটাই ছিল ঘটনা, আশা করি সবার ভালো লেগেছে।
অ্যান্ড এভরি ফ্রাইডে নাইট আমাদের জন্য খুব স্পেশাল হয়, বিশেষ করে আমি সৌদি আরবিয়া থেকে শুনি অনলাইনে আপনাদেরকে, এবং অপেক্ষায় থাকি, অনেক ভালো লাগে। অনেক শুভকামনা অ্যান্ড ভালো থাকবেন, দীর্ঘজীবী হোক, দোয়া থাকবে, সবাই ভালো থাকবেন।